একটা দুটা লাইনের রুব্রিক্স এর বিষয়টা না বললে নয়। রুব্রিক্স এর মানে আমরা সরাসরি করে থাকি লক্ষণ, তাই না? লক্ষণ বা রুব্রিক্স হচ্ছে লক্ষণ সমষ্টি, এটা করে থাকি। কিন্তু আসলে ডিকশনারিগত মানে আমার কাছে এই শুধু লক্ষণ দিয়েই আমরা রুব্রিক্স কে সংজ্ঞায়িত করতে আমার কাছে একটু কষ্ট মনে হয়। আমার থেকে হয়তো আপনারা অনেক ভালো বলতে পারবেন, এখানে কোনো টিচার থাকলে তিনি আরো ভালো বলতে পারবেন। তো আমরা ম্যাথমেটিকাতে কি দেখি? ম্যাথমেটিকাতে তো আমি খুব বেসিক একটু 10টা মিনিট সময় নিয়ে একটু বলি, তাইলে নতুনদের আর কোনো সমস্যা থাকবে না। সেটা হচ্ছে আমিনুল ভাই, আমার যদি কোনো ভুল বা কিছু অ্যাড করার থাকে আপনি কিন্তু কারেকশন করে দিবেন। হ্যাঁ, আমিনুল ভাই আমার আমার থেকে এই বিষয়গুলো আরো ভালো স্টাডি করেছেন, ভালো হয়তো বলতে পারবেন। ইভেন দেন আমাদের শামসুজ্জোহা ভাই আছেন, তিনিও বলতে পারবেন। তা আমি আমার মতন করে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা কি করি? আমরা সুস্থ মানব দেহে র্যান্ডমাইজ পদ্ধতিতে, হ্যাঁ, আমরা মেডিসিন অ্যাপ্লাই করি। যে প্রুভার সে অ্যাপ্লাই করলো, দেখা যাচ্ছে 10 জন মানুষের মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করে দিল। তো 10 জন মানুষকে মেডিসিন দিল, তারা জানলো না যে কি মেডিসিন খাইলাম। এবার তাদের লক্ষণ প্রকাশ শুরু হয়ে গেল। যে যিনি প্রভার তিনি তখন ওই লক্ষণগুলো তুলে নিচ্ছেন, তুলে নিয়ে ওটাকে মানে বিন্যাস করে সুন্দর করে ম্যাথমেটিকার মতন করে উনি লিখতেছেন। আমরা ম্যাথমেটিকা গুলা যা পড়ি এটা এইভাবেই তৈরি হয়েছে মূলত। সুস্থ মানব দেহে যে সিমটম গুলা দেখা গেছে, মানসিক লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ, বিভিন্ন অর্গানের লক্ষণ, প্যাথোলজিক্যাল লক্ষণ, সবগুলাকে তিনি তুলে নিয়ে এসে সাজাইছেন। ঠিক আছে? তো এইভাবে দেখা যাচ্ছে যে যখন 50টা 60টা 100টা মেডিসিন হয়ে গেল, এখন এত মেডিসিন তো আর ওইভাবে মনে রাখা সম্ভব না। তো এইটাকে ইজিলি খুঁজে পাওয়ার জন্য প্রথম রেপার্টরি কার আসে? এখন তো এগুলা ভুলে গেছি। প্রথম রেপার্টরি কে বাইর করেন? মনে আছে? বনিং হোসেন। বনিং হোসেন। ঠিক আছে, তিনি কার ইয়ে করলেন? তিনি হচ্ছে হ্যানিম্যানের গবেষণার উপরে সেটাকে রেপার্টরি নিয়ে আসলেন। যাক, বিভিন্ন প্রসেসে আসছে, আসার পরে কেন্ট সেটাকে সাজালেন। তো তারা কিভাবে নিলেন রেপার্টরিতে? ওই যে রুব্রিক্স এর মানে যে লক্ষণগুলা ম্যাথমেটিকাতে লেখা আছে, ম্যাথমেটিকায় যে সিমটম গুলা, সিমটমের বাংলা লক্ষণ, সিমটমের যে যেগুলা আছে সেগুলাকে তারা রেপার্টরির মধ্যে নিয়ে যাচ্ছেন। কিভাবে নিয়ে যাচ্ছেন? সারাংশ করে। যেমন ধরেন বেলেডোনা প্রুভিং করার সময় একজন পেশেন্ট দেখা যাচ্ছে তার গায়ে কোনো কম্বল টম্বল, শীত প্রধান দেশ, কোনো কম্বল টম্বল রাখতে পছন্দ হয় না। সে কি করে? খুলে লাইট হালকা কাপড় পরে। তারপরে দেখা যাচ্ছে যে আমি বুঝাচ্ছি, কিন্তু আমি বুঝাচ্ছি এটাই হয়েছে তা না, আমি আপনাদেরকে ছোট করে বোঝানোর চেষ্টা করছি আমার মতন করে। এখন দুই হাতে ধরেন বাজার বহন করতে তার ভাল লাগে না, আরেকজনকে দিয়ে দেয়, বেটা তুই 10টা টাকা নিয়ে যা আমার বাড়িতে পৌঁছায় দে। তো এইরকম কাহিনী, এরকম গল্প লেখা থাকে হচ্ছে ম্যাথমেটিকা গুলাতে, কিন্তু রেপার্টরি তো এইভাবে থাকে না। রেপার্টরিতে আছে এই পুরা ঘটনাটাকে ছোট্ট 2-3টা ওয়ার্ডের মধ্যে দিয়ে তুলে রেপার্টরির মধ্যে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি রুব্রিক্স। যেমন এই যে পার্সনের কথা বললাম যে ব্যাগ ধোয়াতে পছন্দ করছে না, গায়ে মোটা কাপড় রাখতে পছন্দ করতেছে না, হ্যাঁ, ফ্যামিলির দায়িত্ব, বাচ্চাদের চিন্তা নিব না, বাচ্চারা দূরে থাক, বউকে বলছো তুমি দেখো, তুমি স্কুলে নিয়ে যাও, তুমি রান্না করো, তুমি বাজার করো, তুমি করো। এই যে সব চিন্তা চেতনা গুলাকে একটা ওয়ার্ড দিয়ে নিয়ে আসছে, সেটা লাইট। আপনারা চিন্তা করে দেখেন, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলার ইংরেজি করতে গেলে কিন্তু লাইটেরই মানে কাছাকাছি, লাইটের অর্থ দিয়ে কাছাকাছি। যেমন আমি গায়ে মোটা পোশাক পছন্দ করছি না, লাইট পোশাক পছন্দ করছি, তাই না? আমি বাজারের ভারী ব্যাগ বহন করতে পছন্দ করছি না, আমি ছোট হালকা টিস্যু ব্যাগ বহন করতে চাচ্ছি, ওইটাও কিন্তু লাইট। আমি ফ্যামিলির দায়িত্ব মাথায় নিতে চাচ্ছি না, ভালো লাগতেছে না, ফেলে দিই, তার মানে কি আমি লাইট থাকতে চাচ্ছি। তাহলে দেখেন এতগুলা ঘটনা একটা ওয়ার্ড লাইট দ্বারা প্রকাশ করা হলো। এবং এই যে লাইট থাকতে চাচ্ছি, লাইট ডিজায়ার ফর, রেপার্টরিতে সুন্দর করে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে লাইট ডিজায়ার ফর রুব্রিক্সটা ঢোকাই দিল। তাহলে রুব্রিক্স গুলা হলো কোন ঘটনা বা কোন সিমটম বা অনেকগুলা সিমটম বা অনেকগুলা লক্ষণ, অনেকগুলা বর্ণনার একটা মানে একটা ছোট অংশ হলো রুব্রিক্স। আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজ বুঝালাম, মানে এগুলা নিয়ে তো অনেক আমাদের বইয়ে ডেফিনেশন,
বিভিন্ন ধরনেরই আছে। আমি অত কিছু বুঝালাম না, একদম যারা নতুন তাদের জন্য বুঝালাম। তো আমরা করি কি, আমাদের রুব্রিক্স কেন প্রয়োজন হয়? রুব্রিক্স প্রয়োজন হয় খুব দ্রুত আমরা যাতে খুঁজে পেতে পেতে পারি, এবং সাথে সাথে কম্পারেটিভ স্টাডি করতে পারি। দেখেন দেখেন লাইট থাকতেছে, আমরা যেমন কিউরিয়াসে কি দেখলাম, যারা কিউরিয়াস, কিউরিয়াস আমরা কাকে দেখলাম? ল্যাকেসিসে দেখলাম, বেলেডোনায় দেখলাম, তাই না? আর কাকে দেখলাম কিউরিয়াস? ভুলে গেছেন? আয়োসিয়ামাস, হাইসেমাসে দেখলাম। আয়োসিয়ামাস, হ্যাঁ, ফসফরাস। ফসফরাস। আমরা কিন্তু ৩-৪টা আমরা বলে দিলাম। ট্যারেন্টুলাও আছে। হ্যাঁ, এই যে মেডিসিন গুলো আমরা কিউরিয়াস দিয়ে নিয়ে আসলাম, কিন্তু এক একজনের কিউরিয়াস এক এক ধরনের, সেটা তো আমরা বুঝে গেলাম তার ক্যারেক্টারের ইয়েতে। তো এইভাবে আর কি মানে রুব্রিক্স গুলো বুঝতে হয়, রুব্রিক্স গুলাকে ইউজ করে মেডিসিনে আসতে হয়। আর একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, কি করে কেস টেকিং হবে? হ্যাঁ, এই চাইল্ডের কেস টেকিং আপনি কি কি কোশ্চিন করবেন, আপনার চেম্বারে কি কি ইকুইপমেন্টস থাকবে, আপনার চেম্বারে কি কি এলিমেন্টস থাকবে, আমি সব বলে দিব। তবে এখনই না, আরো 2-4টা ক্লাস যাক, তারপরে আমি সেগুলা ইয়ে করবো। আপনারা যারা স্পেশালিস্ট হতে চান, নিজের নামের পাশে লিখবেন যে চাইল্ড স্পেশালিস্ট ইন হোমিওপ্যাথিক মেডিসিন, হ্যাঁ, তাদের জন্য এই জিনিসগুলো কাজে লাগবে। আপনারা নোট করে করে ইয়ে করবেন। আর ভিডিও পরে দেখে নিব, এটা যে মনে করবেন সে কিন্তু ভুল করবেন। কোন মুহূর্তে ভিডিও ডিলিট হয়ে যাবে বলা যায় না। আমি অলরেডি 2টা স্ট্রাইক খেয়ে গেছি, কখন বন্ধ হয়ে যাবে তখন আর আপনারা এটা পাবেন না। তো এই কারণে দেনার দেন, কাজগুলাকে করেন। আরেকটা সাজেশন আপনাদের প্রতি, যারা পুরনো প্র্যাকটিস করেন, তারা তাদের প্র্যাকটিসের সাথে এটাকে গুলায় ফেলবেন না। আপনি যদি মাইন্ডের মধ্যে, মানে আমরা যে চর্চাটা করতেছি, আমরা পার্সন বিহেভিয়ারাল ম্যাথমেটিকা, এই প্র্যাকটিসটা আপনি যখন করবেন তখন এটাই করেন। ট্রেডিশনাল যে প্র্যাকটিসটা আপনি করতেছিলেন সেটা তাহলে বাদ দেন। আর আপনি যদি এটা না বুঝতে পারেন, ট্রেডিশনালটাই চালান, এখন শিখে যান। দুটাকে একসাথে মিলায় বাহাদুরি করতে যান না, হিতে বিপরীত হয়ে যাবে, বাচ্চার কষ্ট বাড়বে। এটা ডেফিনেটলি কখনোই করবেন না, মানে এটা আমার খুব কড়া ইনস্ট্রাকশন। এই কাজটা করবেন না, দুটাকে মিক্স করবেন না। দুটাই হোমিওপ্যাথি, সবই হোমিওপ্যাথি, কিন্তু ওই সিলেকশন পদ্ধতির মধ্যে কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে। কারণ ওইখানে যে জ্ঞানটা থাকা দরকার, ওইটা আপনি কতখানি, আমি তো নিতে পারি না, আপনারা কতখানি নিতে পারছেন এটা আপনারা জানেন, কিন্তু দুটাকে মিশাবেন না। আমি যে অ্যাটিটিউডের কথা, যে ইয়েগুলো করছি, এটা করতে গেলে এটাই করবেন, এর সাথে আরেকটা মিলাবেন না। ঠিক আছে? তো গতদিনের আমাদের আলোচনা ছিল, আমরা মনে হয় কিউরিয়াস আলোচনা করছিলাম, তাই না? হাইসোমাস লাস্টে বলতেছিলাম যে হাইসোমাস বাচ্চা, মা যদি 1 গ্লাস পানি দেয়, তারপরেও দেখবে যে পানি দিয়েছে, পানির মধ্যে আবার কিছু নাই, তো আবার আমার পেট ব্যথা করবে না, তো পানিটা কি বেশি ঠান্ডা হলো না, তো এগুলা অনেক চিন্তা করবে। তার চোখটা কিউরিয়াস, কিন্তু তার দৃষ্টিটা থাকবে সাসপিসিয়াস, তাই না? তার ইয়েটা থাকবে একটা সন্দেহ নিয়ে, ভয় তো থাকবেই। এটা আমরা গতদিন বলেছি। তো কোন একজন স্যার, আমার ঠিক মনে পড়ছে না, তিনি বলেছিলেন যে একটা চেম্বারে যখন বাচ্চা আসবে, আপনি যখন বাচ্চার রিয়াকশনকে অবজার্ভ করবেন, হ্যাঁ, আপনি যখন বাচ্চার রিয়াকশনকে অবজার্ভ করবেন, তখন আপনাকে যে জিনিসগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে তা হলো সে আপনার সাথে, মানে ফিজিশিয়ানের সাথে কেমন বিহেভ করছে, কেমন আচরণ করছে, আপনার স্টাফদের সাথে, স্টাফ বলতে আপনার অ্যাটেন্ডেন্স, আপনার কম্পাউন্ডার, আপনার চেম্বারের বয়, তাদের সাথে তার অ্যাটিটিউড কিরকম হচ্ছে, এবং আপনার চেম্বারে ওয়েটিং রত যে পেশেন্ট গুলো আছে, আদার্স পেশেন্ট, তাদের প্রতি এই বাচ্চার রিয়াকশনটা কি হচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা আপনার সামনে বসার পরে সে কিভাবে বসে থাকছে, সে কোনো কিছু টাচ করছে কিনা, তার বসার স্টাইল, তার হাতে যদি খেলনা থাকে তাহলে সে খেলনা নিয়ে কি করতেছে, এই বিষয়গুলো আপনাকে অবজার্ভ করতে হবে। তাহলে আপনি কিন্তু চাইল্ড কেস টেকিং এর প্রথম পর্দাটা হটাতে পারবেন। ঠিক আছে? এটা ছিল তার সাজেশন। আমি এই নোটটা অনেকদিন আগে একটা খাতায় পেলাম, এই কারণে আমি আপনাদেরকে বললাম। আমি টাইম টু টাইম এটার উপরে অনেকখানি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো একটা ছোট্ট কেস বলি, ঠিক আছে? একটা বাচ্চা আসছে, বাচ্চা 3-4 বছর বয়স, ডেফিনেটলি এটা একটা ফসফরাসের কেস ছিল, আমি আগেই বলে দিলাম। তাইলে আপনাদের সুবিধা হবে যে ফসফরাসের বাচ্চা
এন্ট্রি দেওয়ার পরে কি কি হলো এবং কেন সে কি করলো এটা বুঝতে পারবেন। তো ফসফরাসে বাচ্চা ঢুকে পড়ছে সেদিন। আমার তো দুইটা রুম, একটা ওয়েটিং একটা ইয়েতে, তো সেদিন মোটামুটি বেশ ভিড়। ঠিক আছে, তো পাশের রুমে সে তার মায়ের সাথে বসে কথা বলছে। তো এই ফাঁকে মানে আমরা দেখতে পাই, আমরা যে ইয়েতে আছে বোঝা যায় আর কি, গল্প টল্প হলেও কানে আসে। তো মোটামুটি সে একবার এদিক ওদিক ইয়ে করে জমায় ফেলেছে আর কি লোকজনের সাথে। এখন সে সময় আমাদের একটা স্টুডেন্ট আমার সাথে থাকতো আর কি, আমাদের পাশে বসতো। ফার্স্ট ইয়ারে ছেলেটা, এবার সেকেন্ড ইয়ারে। তো ওই ছেলে, আমি খেয়াল করছি ওই ছেলে কোনো আমাদের কিছু বোতল রাখা থাকে ওই রুমে, ওই বোতল নিতে যাচ্ছে। তো তখন ওই দোকানে যেতেই সে আঙ্কেল এত মানে বিনয় এবং এত মানে লাভিং টোনে বললো, আমার কানে আছে, আমার এখনো কানে ভাসছে। সে তার সাথে নিয়ে কি সব কথা টথা বললো। তারপরে ও এসে বলছে, স্যার ওদের একটু কাজ আছে, আপনি একটু কাইন্ডলি একটু দেখেন তো ওদেরকে ছেড়ে দেওয়া যায় কিনা। যদিও আমি মানে আমার একদম ফ্যামিলির মেম্বারও যদি কেউ হয়, আমি মানে সিরিয়ালটা ব্রেক করি না। কিন্তু আমার স্টুডেন্ট এসে আমাকে রিকোয়েস্ট করতেছে, স্যার আপনি প্লিজ একটু ওদেরকে একটু ছেড়ে দেন, ওর একটা ইয়ে আছে। তো কি হয়েছে ঘটনাটা পরে শুনেছি, আমি আমার মতন করে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এরকম বাচ্চা আপনার চেম্বারে আপনারা পাবেন। হ্যাঁ, যে আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার কম্পাউন্ডার এরা এসে এক্সট্রা খাতির করবে। আরে আঙ্কেল, হ্যাঁ এত সুন্দর সুন্দর করে কথা বলবে। ছোট বাচ্চা, 2, 3, 4 বছরের বাচ্চা, বা 2 বছর না, 3, 4 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা সুন্দর করে কথা বলবে। ওর জেস্টার হয় প্রেমময় অ্যাটিটিউড, তার কাছে করবে, অ্যাসিস্ট্যান্টের সাথে খাতির করবে। কেন খাতির করবে? যদি খাতির করে এক্সট্রা কোনো সুবিধা নেওয়া যায়। দেখা যাচ্ছে যে আপনার চেম্বার অনেক ভিড়, হ্যাঁ আপনার দেখা যাচ্ছে 10 জন 20 জন বসে আছে, 10 জন 15 জন বসে আছে। সে আসছে পরে, তার মানে 15 নম্বর সিরিয়াল, তার অনেক সময় লাগবে। তো ওই বাচ্চা, মা দেখবেন মা বাবা কিন্তু কিছু করছে না, বাচ্চাই খাতির করছে। মানে আমরা বলি আমাদের একটা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ট্যাটন, কিন্তু এরা এই টাইপের ট্যাটন না, কিন্তু এরা এই এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য সে কিন্তু রিলেশনটা তৈরি করে। আপনি অবাক হয়ে যাবেন যে এত ছোট বাচ্চা এরকম ইয়ে করে, তার একটা জেন্টালি আপিল থাকবে। এরকম বাচ্চা কিন্তু পাওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট, এই যে আমার স্টুডেন্ট বলেছে স্যার একটু, সে কি টাকার বিনিময়ে বলেছে? তা করেনি, কিন্তু একটু ভালোবাসা রিলেশন, এই রিলেশনের বিনিময়ে সে স্যার একটু প্লিজ দেখে দেন। হ্যাঁ, তো এরকম অ্যাটিটিউড থেকে আমরা কিন্তু বুঝতে পারি একটা ফসফরাস পার্সন কতটা ক্লেভার, কতটা চালাক। ঠিক আছে, এই ফসফরাসের মধ্যে এক ধরনের জেলিং, এক ধরনের ভ্রাতৃত্বের বন্ধন, ব্রাদারহুড সেন্সেশন, আমাদের রুব্রিক্স আছে ব্রাদারহুড সেন্সেশন অফ, আমি লিখে দিচ্ছি ব্রাদারহুড সেন্সেশন অফ। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব, একটা ভ্রাতৃত্ব রিলেশন তারা তৈরি করে ফেলে। ব্রাদারহুড সেন্সেশন অফ মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে, মানে একটা ক্যারিসমেটিক ক্যারেক্টার বলা যায়। মুহূর্তের মধ্যে তারা এই রিলেশন তৈরি করে ফেলে। ঠিক আছে, এইটা অবশ্যই মনে রাখবেন। এরকম অনেক চাইল্ড আপনি কিন্তু পাবেন এসে এরকম অ্যাটিটিউড করবে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। আপনার সাথে এত সুন্দর করে আচরণ করছে, এক্সট্রা ফ্যাসিলিটিস কি হতে পারে? ওই যে গ্লোবিউলস, গুলগুলি, গুলগুলি পাওয়ার জন্য। এরকম আমরা কিন্তু আমাদের চেম্বারে পেশেন্ট পাই, চাইল্ড পাই, এটা মাথায় রাখবেন। এবার দেখেন, আমরা ছিলাম কিউরিয়াসে, কিউরিয়াসে থাকি। কিউরিয়াসে আরেকটা মেডিসিন আছে, কিউরিয়াস রুব্রিক্স আপনারা যদি কেউ লিখে থাকেন সেখানে দেখেন সালফার আছে। ঠিক আছে, সালফারকেও আমরা কিন্তু কিউরিয়াসের মধ্যে পাই। সালফার কি করছে? সালফার বাচ্চার অ্যাটিটিউডটা কি হবে? সালফার বাচ্চা চেম্বারে ঢুকছে, ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক ঘাড় নড়ছে। আপনার কিন্তু মাথায় চলে আসলো কিউরিয়াস। সালফারও খুব কিউরিয়াস। সালফার চাইল্ডের একটা বড় গুণ হচ্ছে এরা খুব ফিলোসফিক্যাল।
হ্যাঁ, এরা খুব ফিলোসফিক্যাল। আপনি ডক্টর হ্যারিংস এ যদি পড়েন, হ্যারিংস এর বইয়ে লেখা আছে দা র্যাগড র্যাগড ফিলোসোফার। হ্যারিংস এ খুব সুন্দর করে অনেক বড় একটা উদ্ধৃতি দেওয়া আছে। আপনি হ্যারিংস এর বই অনলাইন থেকে পড়তে পারবেন। দা র্যাগড ফিলোসোফার, ঠিক আছে? তো কেন তিনি এই র্যাগড বলেছেন, আমার কাছে যেটুকু পড়ে মনে হচ্ছে, তো অনেক বড় ব্যাখ্যা, আমার কাছে মনে হচ্ছে সম্ভবত তিনি বলেছেন যে সালফার বেসিক্যালি নিজের জগতে থাকে। ফিলোসফিক তো ফিলোসোফার কি করে, ফিলোসোফাররা কি করে, ফিলোসোফার তার ধ্যানে মগ্ন, তার চিন্তায় মগ্ন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার টাং করে বাড়ি খেলো। এই ইয়ে আছে লাইট পোস্ট, টাং করে, খেয়ালই নাই, টাং করে মানে বাড়ি খেয়ে গেছে। কি হলো কি হলো, সে কিন্তু তার ধ্যানে, ফিলোসফি, ড্রেনের মধ্যে পা দিয়ে দিচ্ছে, তার ইয়েই নাই, খেয়ালই নাই, ধ্যানই নাই। হ্যাঁ, এরকম ফিলোসফি। তো এরা বেসিক্যালি, তিনি কেন বলেছেন র্যাগড ফিলোসোফার, কারণ তারা নিজের জগতে থাকে, দিনের পর দিন গোসল করছে না। শীতের মধ্যে গোসল করি না, এটা আলাদা কথা, কিন্তু গরমের মধ্যে করতেছে না। জামা কাপড় পরিবর্তন, আমরা ফিজিক্যাল লক্ষণের কথা বলতেছি, জামা কাপড় পরিবর্তন করার কোনো ইয়া নাই, লম্বা চুল, চুল, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে শালীন ভাবে যে পরিপাটি হয়ে থাকা, এই বিষয়গুলো সে যত্নশীল না, দিন রাত কাজ করছে। এই কারণে সম্ভবত তাকে র্যাগড ফিলোসোফার হেরিং বলেছেন সালফার পার্সনকে। তো যাক, এই সালফারের বাচ্চা খুব ইন্টেলিজেন্ট হয়। সে ফিজিশিয়ানের সাথে কথা বলার সময়, মানে ফিজিশিয়ান কি বলছে, ডাক্তার কি বলছে, সেটার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করে। ছোট্ট বাচ্চা, আপনি 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, যার বোঝার কথা না, তাকেও দেখবেন সে খুব ভালো ফলো করছে, এবং ডাক্তার কি বলছে সেটাকে সে আন্ডারস্ট্যান্ডিং এর একটা মানে চেষ্টা করছে। তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব ডেপ তার থাকে, সে বোঝার ক্ষমতাটা খুব ডেপ। তো এই বাচ্চা চেম্বারে ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল এটা কার ছবি? ধরেন হ্যানিম্যানের, আমি মনে হয় আরেকদিন বলছিলাম হ্যানিম্যানের ছবি। হ্যাঁ, বা ধরেন যে আপনার কোন একটা পোস্টার লাগানো আছে, কিসের পোস্টার, কেন লাগাইছেন, এটা লাগালে কি হয়, এই যে বিভিন্ন ধরনের বিষয় সে জানার চেষ্টা করবে। বিভিন্ন জিনিস জানান, আঙ্কেল ল্যাপটপ রেখেছেন কেন, ল্যাপটপ দিয়ে কি হয়, এই কি করছেন আপনি, কথা শুনে এটা দিয়ে কি হয়, এখান থেকে কি মেডিসিন আসে, মানে একটু বড় হলে হয়তো এরকম প্রশ্ন করবে। ঠিক আছে? তো আপনি যখন তাকে তার প্রশ্নের উত্তরগুলো দিলেন, তখন সে খুব, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন করছে, এবং খুব পোলাইটলি করতেছে। আমরা সালফারে একটা ইয়ে পাই, রেফারেন্স রেফারেন্স অ্যারাউন্ড দোজ, আমাদের একটা রুব্রিক্স আছে, আমি এখন দিচ্ছি না এটা। সবাইকে সম্মান দেয়, সম্মান দেওয়া জানে, ছোট বাচ্চাও দেওয়া জানে। ঠিক আছে? তো এরা কেন এরকম করে, সালফারের কেন এত কিউরিসিটি, সালফারের কিউরিসিটিটা আসলে কি, হায়াসোমাসের কিউরিসিটি কোত্থেকে আসছে, এর সাথে আবার কিছু মিশালো না তো, আমার আবার কোনো ক্ষতি করলো না তো, এইটা পানির মধ্যে অন্য কিছু নাই তো, চকলেটের মধ্যে মেডিসিন মেশানো নাই তো, তার কিউরিসিটি হচ্ছে ফেয়ার ইনজুরি, ফেয়ার বিট্রে। কিন্তু সালফারের কিউরিসিটি হচ্ছে নলেজ, তার নলেজ, সে বললাম আগে ফিলোসোফার, তার নলেজ লাগবে, সে নলেজ গ্যাদার্ড করতে বেশি আগ্রহী। কত নলেজ আছে সব আমি নেব, ভালো করে বোঝার চেষ্টা করেন। হায়াসোমাসের কি ছিল, হায়াসোমাস আমার ক্ষতি হয়ে গেল না, এই কারণে সে কিউরিয়াস, সাসপিসিয়াস, তাই না, একটা ভীতি তার মধ্যে। কিন্তু সালফার হলো এটা কি, এই যেখানে ওয়েব ক্যাম আছে, এটাতে কি করে ছবি যায়, সে এই ছোট বাচ্চা, সে এই জিনিসটা জানার চেষ্টা করবে। আঙ্কেল যে আমার ভিডিও করতেছে, এই ভিডিও দিয়ে আমার কি মানে তিনি কি করবেন, এই জানার আগ্রহটা তার থাকে। তো আপনার সামনে বাচ্চা যে বসেছে, আপনি যদি এই বিষয়গুলোকে কনসেন্ট্রেট করেন, আপনি যদি ধরতে পারেন, তাহলে সালফার হিসেবে ক্র্যাক করতে আপনার সেকেন্ড লাগবে, আপনাকে অত বেশি করতে হবে না। এই জিনিসগুলো শুধু বাচ্চা না, বড়দের ক্ষেত্রেও হয়। আজকে আমার চেম্বারে একটা 25 বছর
বয়স্ক একটা 25 বছর বিবাহিত, 10 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, মানে বেবি হয় না এই কারণে আসছে, এসেই এই কিউরিসিটির এই বিষয়গুলো একদম বাচ্চাদের মতন। তো এই জিনিসগুলো জানলে আপনি এই বাচ্চাদের কেস টেকিং শিখছি, বাচ্চাদের সম্পর্কে জানছি, পেডিয়াট্রিকের বিষয়ে ইয়ে করছি, কিন্তু আমরা কিন্তু বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। আপনাকে জানতে হবে কেন করছে, কেন এমন। ঠিক আছে, আমি আরো আলোচনায় আসছি। তো মনে করেন যে আহ, আমার সামনে একটা বাচ্চা বসে আছে, ঠিক আমার টেবিলের ওই পারে বসে আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমরা প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করি যে বাবা তোমার কষ্ট কি, অথবা আপনি এটাও জিজ্ঞাসা করেন যে আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। সালফার, বাচ্চার সাথে দুই একটা কথা বললে বোঝা যায় যে এটা সালফারের দিকে আসছে। তো আহ তাকে কি কি কষ্ট হচ্ছে বাবা তোমার, এই বাচ্চা খুব সুন্দরভাবে, সালফারের বাচ্চাটা খুব সুন্দরভাবে উত্তর দিবে, হ্যাঁ, যে আঙ্কেল আমার না খুব কৃমির সমস্যা, হ্যাঁ, তো এই কৃমির সমস্যার কারণে আমার একটু খেলেই পেট ভরে যায়, গা ঘাটে, এই কারণে আমার খুব পাতলা পায়খানা হয়। আপনি মানে এটা আপনি ইয়ে করে রাখতে পারেন, সেটা হলো যে আপনার সে আপনার চেম্বারে যদি এই বাচ্চাটা 2 থেকে 3 বছর হয়, যে অত ভালো কথা বলতে পারে, সেও কিন্তু তার সমস্যা বলতে পারে। সালফারের এটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য, এরা কিন্তু খুব সুন্দর করে ন্যারেট করতে পারে তাদের প্রবলেম গুলা। তো যাক, এই বাচ্চাটাকে কথা বলতে বলতে আমি, আমরা যেটা করি এটা আপনারা করবেন, আমি এই ইয়েগুলো পরে আবারও বলবো। সেটা হলো আপনার চেম্বারে কিছু চকলেট রাখবেন, আপনার চেম্বারে কিছু এই যে 40 নাম্বার গ্লোবিউলস, বড় বড় যে গ্লোবিউলস, সেগুলো রাখবেন। আমরা শুধু বাচ্চাদেরকে দেওয়ার জন্য 2 বোতল রেখেছি, আবার শেষ হয় আবার নিয়ে আসি। আমরা করি কি, ওই বাচ্চাদেরকে কাঁচের বোতলে দিলে আবার ওই ভেঙে টেঙে, একদিন দেখছিলাম যে একটা বাচ্চার হাতে ইয়ে হয়ে, কাঁচের বোতলে দিই না, প্লাস্টিকের বোতলে দিই। তো প্লাস্টিকের শিশিতে ওকে একটু গ্লোবিউলস ঢেলে দিয়ে বললাম যে বাবা এ নাও, এটা সুইট বল। না 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 আঙ্কেল, হ্যাঁ এরকম এরকম সুইট বল, খুব সুন্দর করে কথা বলছিল, সুইট বল আমার অনেক আছে। তা আমি বললাম যে তোমার তো আছে, কিন্তু এইগুলো তো নাই, এগুলো খুব মজা, খাও খুব মজা লাগবে। তো এই বাচ্চা খুব সুন্দর ভাবে বলছে যে ডাক্তার সাহেব, বলগুলো তো সুইটই, তাই না, সুইট তো মিষ্টি, হ্যাঁ, আর আমি যদি এই মিষ্টি খাই তাহলে আমার পেটে থাকা কৃমিগুলা এই সুইট বল গুলা খেয়ে আরো শক্তিশালী হয়ে যাবে, শক্তিশালী হয়ে আমার পেটের মধ্যে আরো কামড় দিবে, আমি তখন আরো অসুস্থ হয়ে পড়বো। আমি এই জন্য আঙ্কেল এগুলা খাবো না, আমি চকলেটও খাবো না, এগুলাও খাবো না। ছোট্ট বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, এই এই টাইপের বাচ্চারা এই টাইপের কথা বলে, এমন এমন ফিলোসফিক্যাল কথাবার্তা বলবে, হ্যাঁ, আপনি অবাক হয়ে যাবেন। এমন যুক্তিপূর্ণ, এমন ভাবে যুক্তি দিবে, খারাপ তো না, মিষ্টি খেলে তো আপনার ক্রিমিরিয়া হয়, আপনার কাছে মনে হয় তাই তো, বাচ্চা কি কথা শোনালো। তো সে আসলে কি বলছে, আমাদেরকে কি শোনাতে চাচ্ছে, কি শেখাতে চাচ্ছে, এই টাইপের বাচ্চার ফিলোসফি আসলেই মানে আপনাকে একদম অবাক করে ফেলবে। তার থিওরিটা দেখেন, যে সুইট বল গুলা খেলে কৃমিগুলা, হয়তো মা বা কেউ বলেছে, কৃমিগুলো অনেক স্ট্রং হয়ে যাবে, হয়ে গেলে আবার বমি হবে, আবার গা ঘাটবে, আবার খাওয়ার রুচি চলে যাবে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু, এই ছোট্ট একটা জায়গা থেকে আমরা কিন্তু নিতে পারি, ওই যে আমরা তো কিউরিয়াস, নিতে পারি এদিক ওদিক তাকাচ্ছে, তারপর এই যে কথাগুলো বললো, হ্যাঁ, এটা একটা আমাদের রুব্রিক্স আছে, এটাকে লিখে নিতে পারেন নতুনরা। সেটা হচ্ছে ফিলোসফি অ্যাবিলিটি ফর, ফিলোসফি অ্যাবিলিটি ফর। আরেকটা হচ্ছে থিওরাইজিং, সে একটা থিওরি বানায় ফেলছে, হ্যাঁ, একটা থিওরি বানায় ফেলছে যে এই মিষ্টি খেলে স্ট্রং হয়ে যাবে, আমার কৃমিগুলা স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, বাচ্চা আবার একটা জিনিস দেখেন, বাচ্চাটা কি বললো, ইয়েগুলা দাও, গ্লোবিউলস দেওয়ার সময়, আমার এরকম অনেক আছে, আমার এরকম অনেক আছে, আমার এটা কি, এটা সুইট বল না, না না, আমার এরকম অনেক আছে, আমার এরকম শুধু এটা না, আমার অনেক চকলেট আছে, আমার চকলেট আছে, আমি আপনার এই সুইট বল গুলো খাবো না, মিষ্টি খেলে ক্রিমিগুলো শক্তিশালী হয়ে যাবে, যেটা আমার জন্য হার্মফুল হবে, তাই না। তো বাচ্চার এই টাইপের কথোপকথন গুলা শুনলে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে, এইটুকু বাচ্চা কি কথা বলে, কতটা বিচক্ষণের মতন কথা বললে, আর এই যে আমার এত আছে, আমার এই আছে, এটা কি,
এটা হচ্ছে ডেলুশন ওয়েলথ অফ। ডেলুশন ওয়েলথ অফ, আমাদের রুব্রিক্স আছে ওয়েলথ। ওয়েলথ মানে কি? সম্পদ, আমার আছে, আই হ্যাভ সামথিং। হ্যাঁ, এই ফিলিংসটা তার মধ্যে কাজ করছে, ডেলুশন ওয়েলথ অফ। তো আমরা কি করি? হ্যাঁ, আমরা কোনো জিনিস দেখা যাচ্ছে যে বাচ্চা সম্পর্কে আমরা যদি পাই, কোন তথ্য আমরা পাই, আপনারাও এটা করবেন, তখন আমরা করি কি, বাচ্চার কাছ থেকে শোনার পরে ওইটা আবার বাবা মা বা অ্যাটেন্ডেন্স যার সাথে সে আসছে তার কাছে আমরা ওটা কনফার্ম করি, কনফার্মেশন চাই। তো মাকে জিজ্ঞাসা করলাম যে এরপরে যে এই যে বাচ্চা মিষ্টি খেতে চাচ্ছে না, সুইট বল মানে আমাদের গ্লোবিউস খেতে চাচ্ছে না, বাসায় কি তাই? এই যে বলতেছে মিষ্টি মিষ্টি খাই না, চকলেট খাই না। ডাক্তার সাহেব কি কথা বলতেছেন, একদম মিথ্যা কথা মুখের উপরে। হ্যাঁ, সে সবসময় ওর চকলেট ছাড়া চলেই না, সারাদিন মিষ্টি আর এটা ওটা কথাই শোনে। ওই কারণে তো আমি বলেছি যে এই চকলেট টকলেট বেশি গেলে কৃমি শক্তিশালী হয়ে যায়। এবার কথা শুনে বাচ্চা এবার ধরা পড়ে গেছে, মিষ্টি মিষ্টি করে একটু হাসি দিচ্ছে এদিক ওইদিক। তাহলে চিন্তা করেন, এটুক বাচ্চার ওই সিম্পলি মিথ্যা কথা বলার দরকারটা কি ছিল, বা এইভাবে মানে ওয়েল দেখাতে যায় নিজেকে বাড়ায় বাড়ায় বলাটার দরকারটা কি ছিল? এই বাচ্চাটা কি করলো? বাচ্চাটার আসলে গোলটা কি? এই বাচ্চাটার গোল, সে আমার সামনে বা ডাক্তারের সামনে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করছে, নিজের একটা ইমেজ তৈরি করছে, ইমেজ কনসার্ন, নিজের একটা ইমেজ তৈরি করছে। হ্যাঁ, বাচ্চারা দেখবেন প্রায় বলবে যে আমি এই করি ওই করি, আমি এরকম, আমি ওরকম, আমি সকালবেলায় উঠি, আমি পেট পুরে খাই, আমি ডিম খাই, আমি চিপস খাই না, আমি এটা এটা ইয়ে করি, সকালবেলা হাঁটি, আমি মধু খাই, কিন্তু ওই জিনিস খায় না। এই বাচ্চাগুলোর আপনি খোঁজ নেন গার্জেনের কাছ থেকে, দেখবেন সে পুরো অপোজিট কাজটা বাসায় করে। এটাই হলো এদের বৈশিষ্ট্য। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা আমরা সাধারণত ইউজ করি হচ্ছে লাইকোপোডিয়াম আর ফসফরাসের ক্ষেত্রে, কিন্তু আজকে থেকে আপনারা সালফারের ক্ষেত্রেও ইউজ করবেন। সেটা হলো হিপোক্রেসি। হিপোক্রেসি দেখায় এক, আসলে সে আরেক। এটা হলো হিপোক্রেসি। হিপোক্রেসিতে আপনি শো করেন, একটা হিপোক্রেসি পারসন শো করে, কি শো করে? আমি খুব ভালো, আমার ইমেজ এইরকম, কিন্তু প্রকৃতপক্ষে সে ওরকম না, সে আলাদা ধরনের, পুরাই অপোজিট। ফসফরাসের হিপোক্রেসি আমরা কিন্তু অন্যভাবে দেখি, কোন একটা সময় বলবো ফসফরাসের ইয়েতে। সালফারের কি, সে দেখাচ্ছে হ্যাঁ আমি, না না না, খাওয়া যাবে না, একটা স্টাইল নিয়ে বলছিল, একটা পণ্ডিতি ভাব, পুরোটাই হিপোক্রেসি। এক ধরনের দেখালো, ইমেজ তৈরি করলো আমার সামনে, কিন্তু পরক্ষণে মায়ের সাথে কথা বলে বুঝলাম যে সে পুরাটাই আমাদেরকে উল্টা বোঝালো। তো এইভাবে আমাদেরকে হোমিওপ্যাথি বুঝতে হয়, আমাদেরকে প্রত্যেকটা জিনিস এভাবে বোঝা উচিত। হ্যাঁ, এবং এটাই হলো বেসিক্যালি বিহেভিয়ারাল ম্যাথমেটিক্স, আমরা এইটাই শেখার চেষ্টা করছি। তো আরেকটা কেস একটু বলি, এটাও একটা খুব জটিল প্যাথোলজিক্যাল কেস। আমি বলবো যে যদি ইয়ে না হয়, তাহলে এই টাইপের কনফিডেন্স না থাকে, এই টাইপের কেস নিয়ে কখনো বাহাদুরি করবেন না। ঠিক আছে, আমিও এগুলাকে অ্যাভয়েড করি, এগুলা ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। কখন কি হয়, কারণ সবকিছু ক্লিয়ার পিকচার পাওয়া যায় না। ঠিক আছে, আপনার মনে হবে যে মানে কেসটা ছিল বেসিক্যালি নিউমোনিয়ার কেস, হ্যাঁ নিমোকক্সিন দিব, অমুক দিব, তমুক দিব, এগুলা ইয়েতে যাবেন না। কনফিডেন্ট না থাকলে কেস নেবেনই না, এটা আমার একটা সাজেশন। তো এই বাচ্চার বয়স, আমি এটা কেন নিয়েছি সেটাও বলতেছি, যে আমার তার আগে বলে নি যে এই বাচ্চাটার বয়স মোটামুটি 1 মাসও হয়নি, 20-25 দিনের মতো। তো নিউমোনিয়া হয়েছে এই গত বছরের কথা। এখানে মোহনপুর আছে বলে একটা উপজেলা, উপজেলা হসপিটালে সে ভর্তি আছে, কোনোভাবেই তার উন্নতি হচ্ছিল না। হায়ার অ্যান্টিবায়োটিক যা যা দেওয়া দরকার, যত ধরনের ম্যানেজমেন্ট দেয় সবকিছু, এই যে নেবুলাইজড করে কি কি সব করে, সব তার করা হয়েছে, কিন্তু কোনো সিমটমের পরিবর্তন নাই। হসপিটালের ডাক্তাররা, ওখানে ডিউটি ডক্টর বলছে যে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান, রেফার করে দিয়েছে।
তো কোন একটা ঝামেলা ওদের বাড়িতে আছে বিধায় ওই দিন ওরা আসতে পারতেছে না রাজশাহীতে, কোন একটা সমস্যা, আমি এখন মনে নাই। তো আমাদের এক খুব সিনিয়র বড় ভাই, খুবই ঘনিষ্ঠ বড় ভাই, তার মানে ছোট ভাই, এলাকার ছোট ভাই, মানে তার খুব ঘনিষ্ঠ। এখন তিনিও যে কোনো কিছু হলেই তো আমাকে ইয়ে করে, স্মরণ করে। হ্যাঁ, তিনি নিজে প্রেসক্রাইবও করে। আবার এই কেসে তিনি হাত দেননি, তিনি সরাসরি আমাকে বলছে, ভাই দেখেন তো কিছু করা যায় কিনা। একদম ফোন দিয়েছে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে। তার ছেলেও আবার আমার সাথে আমাদের এখানে ক্লাস করে, এই ইয়াতে নাই, এর আগেও করতেছিল। তো হোয়াটসঅ্যাপে কল দিছে যে আমি বললাম যে ভাই এগুলা কেস আমাকে ইয়ে করেন না, তো আপনি মেডিকেল না, ভাই আপনি একটু দেন, আপনি ওরা তো ট্রিটমেন্ট নিচ্ছে, আপনি দেখেন দু একটা যদি সাজেশন দিতে পারেন আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনি ইয়ে করেন, হলে হলো, না হলে তো মেডিকেলে নিয়ে যাব, আজকের দিনটা যদি থাকা যায় তাহলে খুব ভালো হতো। তো আমি বললাম আপনি কি ওষুধ দিয়েছেন, তো বললো কি কি সব দিয়েছে, দুই চারটা মেডিসিন দিয়েছে, সেগুলো হলো তো কোনো উন্নতি, মানে না উন্নতি হয়নি, আমি তো দুদিন দিয়েছি, ঠান্ডা লাগা টাগা ওগুলো কিছু তেমন কিছু হয়নি। তো আমি বললাম যে তাহলে এক কাজ করেন, ভিডিওটা অন করেন, করে একটু বাচ্চাকে দেখান কি করা যায়। তো দেখছি যে মেডিকেলের ওই বেডে মায়ের কোলে নিয়ে বাচ্চাকে বসে আছে, এইভাবে আমাকে দেখা যাচ্ছে না, এরকম করে নিয়ে বসে আছে, ইয়ে করে আছে। আমি বলছি ভিডিওটা মানে পেছন দিকের এই যে মোবাইলের পেছনের যে ভিডিওটা এরকম করে ধরে সে দেখাচ্ছে, স্থির করে দেখে আছে, আমি দেখতেছি। পরে কথা বলে একটু অবজার্ভ করি যে নিউমোনিয়ার যে ইয়ের লক্ষণ গুলো এটা বোঝা যাচ্ছে। এদিকে কষ্ট, সরি, বাচ্চার কষ্ট হচ্ছে, বাচ্চা কিন্তু খুব ফুটফুটে, হ্যাঁ, দেখার মতন, মানে মুখে মুখে তার দ্যুতি। তো বাচ্চাটা দেখছে যে খুব সুন্দর করে কষ্ট হচ্ছে খুব, তারপরে এরকম অনেক ঘাড় ঘোরাচ্ছে। এই এই বয়সী বাচ্চা, ধরেন 20 দিন 25 দিন বা 1 মাসের বাচ্চা কিন্তু চোখে দেখে না, ওরা কিন্তু ওইভাবে মেজার করতে পারে না। হ্যাঁ, কিন্তু ঘুরছে, মনে হচ্ছে কি যেন খুঁজতেছে। হ্যাঁ, এরকম করে দেখতেছে আর কি, ঘাড় এদিকে অল্প কিছুক্ষণ দেখছে, তার মধ্যে এরকম দেখতেছি। আর তারপরে হঠাৎ করে মা যেটা ইয়ে করতেছে, মানে একটু বেশি পাই পুই হচ্ছে, সাই সুই, তখন হচ্ছে মা ওই মা আবার দেখতেছে, মানে মা ঠিক জানে না যে আমি ভিডিওতে দেখতেছি, মা তার মতনই আছে, আমার সোনামণি, আমার জাদুমণি, হ্যাঁ, এই করে হ্যান করে ত্যান করে কি কি সব বলতেছে। এবার যেই মা এরকম মানে কথা বললো, হ্যাঁ, বাচ্চা দেখতেছি হাতটার ঘোরানো বাঁধবে, এরকম এরকম করে মায়ের ইয়ে দিকে মাথাটা জাস্ট তুলে নিয়ে আসতে, এরকম 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 করে মায়ের দিকে ইয়ে করতেছে, হ্যাঁ, তাকানোর চেষ্টা করছে। বাচ্চার কিন্তু সাঁই সুই বোঝা যাচ্ছে, মানে আমি শব্দ পাচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে নিউমোনিয়া সব সিমটম, শ্বাসকষ্টের যে ইয়েগুলা আছে সেটা আছে, কিন্তু এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে মায়ের সাথে সে কথা বলতেছে, চোখে মুখে তার কথা, আমরা বলি না চোখে মুখে কথা ফুটে ওঠে, ওই রকম। হ্যাঁ, এটা হলো এক ধরনের কমিউনিকেটিভ আইস, কমিউনিকেটিভ আইস, চোখে কথা বলে, ঠিক আছে, কমিউনিকেশন ইয়ে মা একটু ইয়ে করেছে, কথা বলেছে, সোনামণি জাদুমণি, মানে মা একটু ঠুনকো দিয়েছে, একটু কমিউনিকেশন করার চেষ্টা করেছে, এই বাচ্চার চোখে মুখে কথা ফুটেছে, মায়ের সাথে ইয়ে করতেছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওই এটা তার মধ্যে নাই। তো আমরা কি জানি, আমরা কমিউনিকেটিভ এর মধ্যে এই বাচ্চাটাকে সালফার দেওয়া হয়েছিল, এই সালফার কে আমরা জানি কমিউনিকেটিভ। ছোট বাচ্চার মধ্যে আপনি তো কমিউনিকেটিভ ওরকম পাবেন না। আমি বড়দের ক্ষেত্রে কমিউনিকেটিভ কি বলেছি, কখন কমিউনিকেটিভ নেবেন, যখন একজন রোগী মুখে কথা কম বলবে, বিভিন্ন অঙ্গভঙ্গি, আমার এখানে ব্যথা, আমার ওখানে ব্যথা, এই জায়গায় বারবার এরকম করবে, তখন আমরা বলেছি যে এটাকে আপনারা কমিউনিকেটিভ নেবেন। কিন্তু এই বাচ্চার কমিউনিকেশন কি, এদিক ওদিক ঘুরে তাকাচ্ছিল, মা যেই ডাকলো সাথে সাথে সে কিন্তু মায়ের মায়ের ফেসে, মায়ের দিকে সে কমিউনিকেশন করার চেষ্টা করছে। তো যাক, আমি বললাম যে দেখি আপনার ইয়েকে দেন, বাচ্চার মাকে দেন। তো মাকে জিজ্ঞাসা করলাম কবে থেকে কি হইলো। তো পাশে নানিও বসে আছে, নানি বা দাদি যাই হোক, মহিলা বসে আছে। তো বলে যে কবে থেকে কিরকম কি হইলো।
তো বললো যে এই তো মানে এটা সিজারের বাচ্চা, এই তো দুদিন থেকে এরকম বেশি ইয়া। তো আমি বললাম যে বাচ্চার, আমার এটা কমন কোশ্চিন, আপনাদেরও কমন কোশ্চিন একটা সময় হয়ে যাবে যে বাচ্চার রাগ বা জেদ কেমন। ছোট বাচ্চারও কিন্তু রাগ বা জেদ থাকে, কিন্তু প্রকাশ ভঙ্গিটা আলাদা। তো বলতেছে যে, মা বলছে যে সিজারের বাচ্চা তো, বাচ্চা জন্মানোর পর থেকে আমার আসলে অনেক ব্লিডিং টিডিং হয়েছিল, আর আমি আগে থেকে দুর্বল ছিলাম। তো হওয়ার পর আরো দুর্বল হয়ে পড়ি। তো এনার্জি নাই, সারাদিন শুয়ে থাকতে হয়, আমি ঘুমায় থাকি। তো আমি শুধুমাত্র বাচ্চা যখন প্রয়োজন হয় তখন একটু উঠে উঠে শুধু খাওয়াই, খায় আবার ঘুমাই। তো গত কয়েকদিন থেকে শরীরটা আমার খুবই খারাপ। তো গতদিন আমার বাচ্চা অনেক বেশি কাঁদছিল, অনেক বেশি পাশে আছে, অনেক বেশি কাঁদছে। তো আমি, আমার শক্তি কুলাচ্ছিল না, শরীরে শক্তি কুলাচ্ছিল না, মানে বিরক্তি লাগতেছিল। মা কিন্তু এভাবে বলতেছে, আমার বিরক্তি লাগতেছিল। তো আমি মনে করলাম যে বাচ্চা কাঁদছে, কাঁদুক, আমি একটু পরে খাওয়াচ্ছি। যে আমার যে এনার্জিটা থাকবে বাচ্চাকে খাওয়াবো, তুলে বা উঠে বসে খাওয়াতে হবে, ডাক্তাররা বসে খাওয়াতে বলে, আমি আর এটা বাচ্চা শরীর কুলাচ্ছে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কাঁদছে কাঁদুক, আমি পরে খাওয়াচ্ছি। এবার সে যখন অনেক বেশি কান্না শুরু করলো, কুয়া 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 করে চিৎকার। এবার ওই বাচ্চার নানি তাড়াতাড়ি দৌড়ে এসে মাকে বকায়, এই তুই ঘুমাচ্ছিস কেন, তাড়াতাড়ি ওঠ, উঠে বাচ্চাকে খাওয়া, থামাতে পারছিস না। তো এই মায়ের বকা শুনে বাচ্চার মা বাচ্চাকে খাওয়াতে গেছে। যে মানে মা বকেছে, এদিকে তার বডি চলছে না। তো তখন ওই মহিলা বলতেছে যে আমি একটু রাগ করে আমার ব্রেস্টটা নিয়ে তার মুখে ধরলাম, যেই ধরেছি ধরা মাত্রই বাচ্চা রাগ করে মুখটা ঘুরায় নিল। তাহলে বাচ্চার রাগ থাকে? 20 দিনের বাচ্চা, 25 দিন বা 1 মাসের বাচ্চা, এইভাবে বাচ্চা কিন্তু রাগ জেদ গুলা প্রকাশ করে। তো এইটা কি, এই যে বাচ্চা, মা কাঁদতেছিল, মা তাকে নেগলেক্ট করলো, নেগলেক্ট করে ঘুমাচ্ছিল, এবার বাচ্চা কান্না শুরু করলো। এবার বাচ্চার মা, তার মায়ের বকা বা ঝাড়ি শুনে ড্রেসটা নিয়ে, মানে পোলাইট ভাবে না, নে খা বলে ধরে মুখের কাছে নিয়ে যেতে লাগলো। বাচ্চা তার মুখটা ঘুরায় ফেললো। এইটা কি, এইটা বাচ্চার কি ইন্ডিকেট করে, কেউ কি বলতে পারবেন? সালকি। সালকি, সালকি তো অবজারভেশন, সালকি এত ছোট বাচ্চায়। আচ্ছা আর, সে অ্যাফেকশন চাইছে সম্ভবত। আর কেউ? আনিস ভাই বলেন। ইগোটিজম হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, এটাই হলো ইগো, বাচ্চার ইগো। বড়দের ইগো আমরা কিভাবে নিই? বড়দের ইগোর মধ্যে আমি এই করেছি, আমি অমুক জায়গায় অমুক, আমি চেয়ারম্যান, আমি সব পড়াতে পারি, আমি সব জানি, সব আমি 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 আমার আমার আমার, এটা হলো বড়দের। কিন্তু ছোটরা তো আমি আমি করবে না, তার ইগোটা কি, হম, আমাকে চাওয়া মাত্র দিতে পারোনি, আবার ঝাটকা দিয়ে ড্রেসটা খাওয়ানোর চেষ্টা করছো, না খাবোই না, মুখটা ঘুরাই নিল। এটা হলো তার ইগো। এত ডেফিনেটলি তার, মানে এত ডেফিনেট ইগো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা খুব সুন্দরভাবে কমিউনিকেটিভ নিতে পারলাম, ইগোটিজম নিতে পারলাম। আরেকটা রুব্রিক্স আপনারা একটু শিখে নেন, এই রুব্রিক্সটা আমি ব্যাখ্যা খুব সুন্দর করে বলবো। এইটা হলো চার্মিং আদার। সালফারের ক্ষেত্রে চার্মিং আদার্সটা কি? এই চার্মিং আদার্সটা হচ্ছে এই পার্সন গুলাকে দেখে আপনি নিজে চার্মড হয়ে যাবেন। তার মধ্যে এক ধরনের দ্যুতি থাকবে, তার মধ্যে এক ধরনের জ্যোতি থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রগুলোতে আপনার কিন্তু চার্মিং আদার্স নিতে পারেন। 2টা মেডিসিন মনে হয় আছে চার্মিং আদার্স এর ইয়ের মধ্যে। হ্যাঁ, আর হলো কিউরিয়াস, ছোট বাচ্চার মধ্যে কিউরিসিটি আছে। তার কিউরিসিটি আছে বলে এদিক ওদিক কি করছে, মা কি করলো, যাই দেখি, এই একটা ইয়ে আছে। তো বাচ্চাকে সালফার দেওয়ার পরে তাকে আর রাজশাহী মেডিকেল কলেজে আনতে হয়নি, কয়েকবার নিবুলাইজড করেছে, করে মেডিকেল থেকে পরের দিনে তারা বাড়িতে চলে গেছে। বাচ্চা অনেক ভালো আছে, এখনো 1.5 বছর মনে হয় বয়স হলো, এখনো আসে। তো যাক, এই এরকম হলো সালফার, সালফারের বিষয়। আরেকটা সময় আছে, আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে কিউরিয়াস নিয়ে কিন্তু আমি আছি, কিউরিয়াসটা একটু শেষ করে ফেলতে চাই। হ্যাঁ, আপনারা যদি একটু অ্যালাউ করেন।
এই কেসটা হচ্ছে একটা কিউরিয়াসে দেখো তো আর কি কি আছে। সালফার কত পটেন্সি দিছিলেন? সালফার দিয়েছিলাম হচ্ছে 30। হ্যাঁ, ফিজিক্যাল ছিল বেশি। হ্যাঁ, ওনার কাছে 30 ছিল। একটা গ্লোবিউল ডিস্টিল ওয়াটারে ডাইলুট করে দিতে বলেছিলাম। হ্যাঁ, উনি 10 মিনিট পর পর 2-3বার মনে হয় দিয়েছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে উইদিন উইদিন 30 মিনিটস তার ওই যে পাইপুই সাইসি মানে নিউমোনিয়ার যে সিমটম গুলা, সেই সিমটম গুলা চলে গেছে। আমি কিন্তু কি দিই অ্যান্টিমটার, তারপর এগুলা সম্ভবত ওই ডাক্তার সাহেব দিয়েছিলেন, আমার এখন মনে নাই। আচ্ছা, কিউরিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোনাইট অ্যাগারিকাস, ক্যালকেরিয়া কার, কার্সিনোসিন। আমরা কার্সিনোসিন নিয়ে একটু বলি, এর বন্ধ করো। কার্সিনোসিনের একটা কেস একটু আলোচনা করি। হ্যাঁ, তো একটা বাচ্চা আসছে তার বাবার সাথে। এই কেসটা বলছি কিনা আমার মনে পড়ছে না। দেখেন, আমি যদি এটা রিপিট করে থাকি তাহলে আমাকে মানে থামাই দিবেন। বাচ্চা আমার চেম্বারে আসছে বাবার সাথে। তো চেম্বারে ঢোকার সময় বাচ্চা মানে আমার চেম্বারের সামনে স্লাইড আছে, স্লাইডারের ওখানে একটা আছে পাপোশ রাখা আছে। তো পাপোশের ওইখানে দেখি বাচ্চার বাবা ঢুকে পড়ছে। আর একটু এক মিনিট একটু ভেরি সরি। তো বাচ্চা ওখানে দাঁড়ায় আছে, তারপরে ঢুকলো বাচ্চার বাবার পিছনে পিছনে। তো এসে বাচ্চা আমার সামনে যে চেয়ারটা রাখা আছে সেখানে বসলো, আর তার বাবা তার পাশের চেয়ারে বসলো। দিয়ে এবার বাচ্চার বাবা তার মানে বাচ্চার প্রবলেম গুলো বলা শুরু করলো। তো বাবা যখন প্রবলেম গুলো বলছে তখন তার মধ্যেই মানে বাবার কথার মধ্যেই এই বাচ্চাটা বাবার কথাকে সংশোধন করে দিচ্ছে যে বাবা এটা এটা না, এরকম না, এটা হলো এইরকম, আমার এরকম হয় না, আমার এটা হয় এরকম। বাবা একটা করে বলতেছে, তার যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা বাবা তো ওইভাবে বলতে পারে না বা হয়ে ওঠে না। মা আসলে একটা বিষয় ছিল, বাবা আসছে, এবার বাচ্চা ওটাকে কারেকশন করছে। তখন বাবা পাশের চেয়ারে বসে আছে, তো বাবা জাস্ট হচ্ছে তার বাচ্চার কাঁধের উপরে, ভালো করে খেয়াল করেন, এটা হলো কাঁধের উপরে এমন করে হাতটা আলতো ভাবে রাখলো, জাস্ট জাস্ট আলতো ভাবে হাতটা রাখলো। আপনি কিন্তু এটা দেখতে হবে, মাথা নিচু করে থাকলে কিন্তু হবে না। অবজারভেশন করতে পারলে আপনার কিন্তু 3-4 ঘন্টা কেস টেকিং করা লাগবে না, আপনি 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে করতে পারবেন। এটাই হলো আপনার আমাদের এই সিস্টেমের প্লাস পয়েন্ট। হ্যাঁ, জাস্ট হালকা করে হাতটা রাখলো, এবার বাচ্চা চুপ হয়ে গেল, এরপরে একটা কথা বললো না। বাপ বাপ কিন্তু একটার পর একটা বলে যাচ্ছে, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, মাথার সমস্যা, খাই না হ্যান ত্যান। একটার পর একটা সিমটম বলেই যাচ্ছে। আর আমি তো শুনতেছি, আমার তো সিমটম শুনে লাভ নাই, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাড়াই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি খালি দেখছি যে কি করে। হ্যাঁ, আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে। আপনি যদি অবজার্ভটা করতে পারেন তাহলে অনেক কিছুই আপনাকে ক্লিয়ার করে দেবে। আপনাকে দেখতে হবে যে আহ, এই বাবা সন্তান, পিতা পুত্র বা পিতা কন্যার মধ্যে রিলেশনটা কি হচ্ছে, তাদের মধ্যে বন্ধনটা কিরকম। আপনি শুধুমাত্রই অবজার্ভ করেন, কোনো কিছু বলার দরকার না, অবজার্ভ তাদের রিলেশনটা বুঝতে পারবেন। দেখেন, বাচ্চার কাঁধের উপরে হাত দিল, বাচ্চা থেমে গেল, আর কিন্তু কিছু বলছে না। তার মানে কি, বাবা তাকে ডোমিনেট করছে।
ডোমিনেশন কি আপনি বলে ইয়ে করবেন যে আপনি কি আপনার বাচ্চাকে ডোমিনেট করেন, বকা দেন, শাসন করেন? সবাই করে। তাহলে ওটা কি করে বাচ্চা ওটাকে ডোমিনেশন ফিল করছে কিনা কে জানে। আমি আমার বাচ্চাকে ২-৪টা থাপ্পড় মার, কান্না করে বাবার এই করবো এই করবো, একটু পরে এসে আবার আমার সাথে ইয়ে করতেছে। কেন করতেছে? কারণ সে আমার এই শাসনটাকে ডোমিনেশন মনে করে না। দেখা যাচ্ছে আপনাকে অবজারভেশন করে বুঝতে হবে। তো যাক, বাবা সব কিছু বলে ফেললো, এ টু জেড যা যা ছিল। হ্যাঁ, তো এবার আমি বললাম যে ভাই আপনার কি শেষ হয়েছে? হ্যাঁ, জি। তাহলে আমি এবার একটু বাচ্চার সাথে কথা বলি। তো বললাম যে বাবা তোমার কি কি কষ্ট হয় তুমি একটু বলো তো। তো তখন খুব সাইলেন্টলি, খুব মাইল্ড ভাবে, আস্তে আস্তে সে লো টোনে সে কথা বলতেছে। আঙ্কেল আমার দাঁত, স্লোলি, ধীরে ধীরে। এবার এই কথা বলতে বলতে বাচ্চার কথার মধ্যে বাবা আবার ফ্লোর নিয়ে নিল, ধুয়ে গেল। হ্যাঁ, যেই বাবা কথা বলা শুরু করলো, এবার বাচ্চা পুরা চুপ, একদম চুপ, শান্ত হয়ে বসে থাকলো, খুব শান্ত হয়ে বসে থাকলো, আর একটা কথা বললো না। বাবা বলতেছে এবার, আবার কিন্তু আমি আগেই বললাম যে আপনার কথা কি শেষ? বলে হ্যাঁ শেষ। কিন্তু এবার বাচ্চা যখন বলে না, এবার থামেন না, এগুলোর দরকার নাই, যা হচ্ছে হতে দেন না, ওর মধ্যেই তো জিনিস আছে। খুব সিম্পল ভাবে আপনি যেতে পারেন, খুব সিম্পল। এলিমেন্টস ফ্রম ডমিনেশন চিলড্রেন ইন, ফ্রম ডমিনেশন চিলড্রেন ইন। আর কি নিতে পারি? থামো, বা হাত থামো, তো বনে গেল। কি হলো? চাপের কাছে নতি স্বীকার করলো। রুব্রিক্স কি হবে? yielding থ্যাংক ইউ। এল্ডিং ডিসপোজিশন, এল্ডিং ডিসপোজিশন, এগুলো তো আমরা খুব সহজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই ভাই, থ্যাংক ইউ। এল্ডিং ডিসপোজিশন আমরা সোজাই অবজারভেশন করা। হ্যাঁ, বাবা কথা বলছিল, তারপরেও কথা বলতেছে, এই হইছে ওই হইছে হ্যান হইছে না। এবার বাচ্চার কিছু বলার হঠাৎ করে মনে পড়ে গেল, সে থামতেই পারতেছিল না। বাচ্চা তো যতই ডমিনেশন করুক, থামাতে তো পারবেন না, দুর্বার। সে কি করলো জানেন? এই জাস্ট এরকম একটা আঙ্গুল দিয়ে ইশারা করলো। কিরকম ইশারা করলো? আমরা ইয়ে করি না ক্লাস, আপনারা তো ক্লাস 5-এ পড়েননি এরকম কি আছেন? আশা করি কেউ নাই, সবাই পড়েছেন। আমরা কি করি? টিচারের সাথে যখন কথা বলতে চাইতাম তখন হাত তুলতাম। হ্যাঁ, টয়লেটে যেতে গেলে কি করতাম? করতাম না? তো হাত তুলছে, দৃষ্টি আকর্ষণ করা। কেন আমাকে দৃষ্টি আকর্ষণ করছে, বা আমার কাছে সে অনুমতি চায়, আমি কিছু বলতে চাই। ঠিক আছে? এই জেস্টারটা হচ্ছে যে এইরকম, আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি, কিন্তু সে মুখে বলছে না, হাত দিয়ে জেস্টার করছে। তো কার্সিনোসিনের বিহেভ হচ্ছে এরকম। ডোমিনেশন থাকা অবস্থায় সে যদি কিছু বলতে চায়, ডোমিনেশন বাচ্চাদের ক্ষেত্রে, ডোমিনেশন থাকা অবস্থায় সে যদি কিছু বলতে চায়, ভালো করে মাথায় ঢুকায় নেন, তাহলে সে যে কোনো ভাবে দৃষ্টি আকর্ষণ করবে, এবং খুব ভালোভাবে দৃষ্টি দৃষ্টি কটুভাবে কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করবে না, খুব ভালোভাবে ভালো মতন বিহেভ করে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এইরকম দেখলে আপনার আর অন্য কিছু করার দরকার নাই। এইটাই হলো কার্সিনোসিনের অবজারভেশন। এইটুকু অবজারভেশন আপনারা রাখবেন, ডেফিনেটলি কার্সিনোসিন মিস হবে না। হ্যাঁ, ডেফিনেটলি কার্সিনোসিন মিস হবে না। ঠিক আছে? এই কার্সিনোসিনের বাচ্চাও কিন্তু ওই যখন বাবা কথা বলতেছিল, ঠিক আছে, তখন কিন্তু এই যে একবার এদিকে ইয়ে করে, একবার এদিকে দেখে,
হ্যাঁ, খুব পোলাইট ভাবে বসে আছে, কিন্তু তাও দেখছে, তার কিউরিয়াসিটি কিন্তু আছেই, কিউরিয়াসই কিন্তু আমরা কিন্তু তার চোখে মুখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর সময় আছে? কি হলো, এনার্জি আছে, তেল আছে না নাই? জি স্যার, জি স্যার। তেলের অভাব নেই। স্যার সময়ের অভাব নেই, জি স্যার, সময়ের অভাব নেই তো। আচ্ছা, তাহলে আর কিছু 10 মিনিট চালাই নাকি? আরেকটা কেসের কথা বলি, খুব ইন্টারেস্টিং কেস, মানে আমার এই টাইপের কেসগুলা যে আমাকে এতগুলা পেশেন্ট এনে দিয়েছে, মানে আমার নিজেরই ভালো লাগে, আমার নিজেরই খুব ভালো লাগে এগুলো, এই টাইপের পেশেন্ট গুলা, বাচ্চাগুলাকে আসলে আমরা মানে একটা নেগলেক্টেড করে ফেলি। হ্যাঁ, এডিএইচডি বা এই হাইপার অ্যাক্টিভ বা অটিস্টিক, এই হ্যান ত্যান দিয়ে দিয়ে আমরা কিন্তু আলাদা করে ফেলি, ধীরে ধীরে এগুলা গ্রো হয়। তো যাক, আমি অটিস্টিক না, কাছাকাছি আহ, এক ধরনের একটা এডিএইচডি বা এই এই রিলেটেড একটা পেশেন্টের কেস আমি একটু শেয়ার করি। এই বাচ্চা ক্লাস 7-এ পড়ে, বয়স ধরেন যে কত হবে, 13-14। হ্যাঁ, তো তার অনেক সমস্যা, একদম সমস্যার ঢেকি বলা যায়। হ্যাঁ, এই এতগুলা ফাইল নিয়ে আসছে, এতগুলো হবে বাবা মা। তো সাইকোলজিক্যাল প্রবলেম, মূলত সাইকোলজিক্যাল প্রবলেম, হঠাৎ করে কাঁদে। হ্যাঁ, অনেক টাইপের, অনেক বেশি মানে ক্র্যাঙ্কি টাইপের ইয়ে আর কি, যে এই আর্সেনিক কখনো মনে হবে, কখনো ক্যামোমিলা মনে হবে, কখনো সিনা মনে হবে, হ্যাঁ, পালসিটিলা মনে হবে, এইরকম আর কি। তো বাসার লোকজন তাকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। এই পর্যন্ত মানে খুব মানে বড়লোক ফ্যামিলি না, মিডিল ক্লাস ফ্যামিলি, ভালো ব্যবসা ট্যাবসা আছে ফ্যামিলির। তো এই পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে, মানে তার বাবা মা, চাচা চাচি, অমুক তমুক সব তাকে নিয়ে অতিষ্ঠ আর কি। হ্যাঁ, প্রচুর খরচ করেছে। তো যাক, কোন একজন ওয়েল উইশার বলেছে যে সবই তো করলা, এবার হোমিওপ্যাথি একটু ট্রাই করো, তাই তার মা তাকে নিয়ে আসছে। তো আমি মানে সে যখন চেম্বারে আসলো, আগেকার কেস, তো আমি বললাম যে তুমি এখানে বসো। হ্যাঁ, মানে বাবা মা, মায়ের সাথে আসছে, তো মাকে দেওয়ালের সাইডে একটা ইয়ে আছে, আপনি এখানে বসেন। আর বাচ্চাকে বললাম এখানে বসো। বাচ্চা করলো কি, জাস্ট, আমাকে মনে হয় দেখা যাবে না, আমার এই ভিডিওটা খুব কাছে, জাস্ট এরকম করে নিয়ে ধাপ করে এরকম করে চেয়ারে ধাপ করে মনে হলো জাম্প করে বসলো। হ্যাঁ, বসে আমি করছি এইরকম এরকম এরকম এরকম, মানে জাম্প করে এরকম করে বসেই এরকম 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 করছে। হ্যাঁ, তো আমি বললাম কি হয়েছে তোমার? তো এই বাচ্চাটা দেখা গেল জাস্ট এরকম করলো। হ্যাঁ, তো আমি মনে করলাম ইয়ার কি ফাজলাম করছে, মনে হয় অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে, এরকম অনেক ইয়েই থাকে। তো এই বিষয়টা মাও খেয়াল করেছে, তো সাথে সাথেই মাও বলতেছে, স্যার মানে ডাক্তার সাহেব, গত 15 দিন থেকে বাচ্চা এরকম করে, হাত এভাবে ঝুঁকায়, আর এক জায়গায় বসে থাকতে চায় না, বুকের মধ্যে ব্যথার কথা বলে, আর দম বন্ধ হয়ে আসে, এরকম হয়। তো আমি দেখছি যে ওই মেয়ে ওরকম ঝুঁকানোর পরে এবার আহ, পা একদম পুরা চেয়ারের উপরে তুলে ফেললো, তুলে এই আবার ওই যে কিউরিয়াসের মধ্যে আছি, কিন্তু আমি এটা শেষ কিউরিয়াসের কেস, আর বলবো না। এই করে এদিক ওদিক দেখছে, ওই ঘরে তাকাই, পেছনের ঘরে, আর এরকম করে, মানে খুব নড়ছে, এটা আবার বেশি নড়ানড়ি। হ্যাঁ, আগের গুলা তো অল্প অল্প করে দেখে, চোখ নড়ে, ঘাড় নড়ে, এটা বেশি নড়ে। হ্যাঁ, তো আমি বললাম যে মানে ইয়ে বলো যে এর কি কি ট্রিটমেন্ট করালেন? ও বলছে যে এই লাস্ট আমরা মনে করলাম এই এই উপরি দোষ। উপরি দোষ তো আপনারা বুঝছেন, উপরি দোষ বুঝেন? জিনপরির জিনের সমস্যা স্যার। জিনপরির আসর। তো এই কারণে বড় হুজুরের কাছে নিয়ে গেছি, এখানে বড় মসজিদের এই বড় হুজুরের কাছে একটু ঝাড়ফুঁক করে নিয়ে আসছি। তো এদিকে এই মেয়ে কিন্তু চেয়ারে বসে থেকে অনবরত কিন্তু ঝুঁকেই যাচ্ছে, দুলতেছে সামনের দিকে, এই হাত দুটো এরকম করে রাখছে টেবিলের উপরে রেখে, একবারে এইরকম এরকম করছে।
এবার ঘুরে এইরকম পেছনের দরজায় এরকম করে ঘুরছে, অনবরত এরকম করতেছে। তো তারপর আবার দেখতেছি যে এই সামনে আমার আমার ঠিক পেছনে ওষুধ রাখা আছে, র্যাক র্যাক দেখতেছে, ওই দিক থেকে ওইদিকে দেখতেছে। ঠিক আছে, তো তারপরে আবার এই ও যেখানে বসছিল বাম সাইডে একটা টুলের মতন আছে, সেইখানে কিছু জিনিসপাতি, আমাদের ওষুধ তৈরির জিনিসপাতি রাখা আছে, সেগুলা দেখে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতেছি। এইটুকুই অবজারভেশন। তাহলে কি কি মেডিসিনের কথা মাথায় আসলো? আমরা শিখলাম তো। জাম্পিংটা ভুলে যান। এখানে তো স্যার আসলো স্যার, ইগো, অস্থিরতা, ইগো কই পেলেন? ওই যে হাত দিয়ে যে করলো, মানে নিজেকে জেস্টার। এই যে দেখা এ টু জেড বা এরকম ইয়া, হ্যাঁ, এই যে দেখতেছি, এই করছি, যদি এইটুকু আমি মানে আমি ফোকাস করি, তাহলে কি আসতেছে? কিউরিয়াস তো পাচ্ছি নাকি? কিউরিয়াস পাচ্ছি না? জি স্যার, কিউরিয়াস পাওয়া যাচ্ছে। কিউরিয়াস পাচ্ছি। আমরা ল্যাকিসিসের কিউরিয়াস দেখেছিলাম, তাই না? ল্যাকিসিস যখন আমাদের চেম্বারে ঢুকতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, তাই না? পেছনের র্যাকে কি আছে দেখতেছে। আবার অনেক সময় জিজ্ঞাসা করে, আঙ্কেল ওই ক্রেস্টটা কোথায় পেয়েছেন, কি দিয়েছে, এটা কি আপনার? অনেক, সবাই কিন্তু জিজ্ঞাসা করে না, কিছু পেশেন্ট জিজ্ঞাসা করে, কি কিসের জন্য এটা পেয়েছেন আঙ্কেল? আবার অনেক ভিভাসিয়াস, অনেক চঞ্চল টাইপের, এর মধ্যে তো চাঞ্চল্যতা আছে। ল্যাকিসিস কি হয়, অনেক ফান লাভিং, বলতেছিলাম না, প্যাশনেট, অনেক অ্যাক্টিভ, এদিক ওদিক তাকাতে থাকবে। এও কিন্তু এরকম এদিক ওদিক তাকাচ্ছে। এই বাচ্চাটাও কিন্তু এরকম একই কাজ করছিল। হ্যাঁ, দেখেন, আমি আগের কেসে আপনাদেরকে ইগোর বিষয়টা বলছি বলে আপনাদের মাথাটা খুলছে যে না, এটা ইগোর দিকে যেতে পারে এটা দেখে। হ্যাঁ, ধরে নেন ওই কেসটা আমি বলিনি, তাহলে কিন্তু ইগো মাথার দিকে আসতো না হয়তোবা। তো ইন জেনারেল যদি আমরা একটু ব্রড স্পেকট্রামে তাকাই, এটা কিন্তু ল্যাকিসিসের মতনই। ল্যাকিসিসের মতনই ধরে নিলাম, এটাও তার মাস্তি করে, আমরা করি না, করি কিনা? এটাও তো মাস্তি করার একটা ইয়া হতে পারে। আমি মুখের দিকে যদি না যাই, তার বডির দিকে যাই। তো মূল বিষয়টা কি, অ্যাটিটিউড একটা বড় বিষয়। হ্যাঁ, আপনার ভাই please বলেন। স্যার এখানে একটা রুব্রিক্স মনে পড়লো আর কি, যে হ্যাঁ, sure. এনার্জাইজড ফিলিং ইন চিলড্রেন। Energized. জি জি না, জি, এটা তো ল্যাকিসিস আছে আর কি। জি ল্যাকিসিসের মধ্যে আছে। হ্যাঁ, ওইদিকে আমরা যেতে পারি। ঠিক আছে, এনার্জাইজড ফিলিং, সুন্দর। উনি একটা খুব সুন্দর রুব্রিক বলেছেন। তো গলা আবার কি হলো? তো দেখেন, আমি যদি ওই দিকে না যাই, হ্যাঁ, ল্যাকিসিসের একটা মানে গুরু টিপস লিখে নেন। হ্যাঁ, এটা আপনাদের ল্যাকিসিস দেওয়ার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন। সেটা হলো, ল্যাকিসিস মাস্তি করবে, ঠিক আছে, কিন্তু তার মাস্তিতে, তার ফুর্তিতে, তার মজাতে সে অন্য কাউকে হার্ট করবে না, আঘাত দিবে না, কেউ তার উপরে রাগ করতে পারবে না। কিন্তু এই বাচ্চাটা কিন্তু বেসিক্যালি মানে কাউকে মারবে বা এইটা একটা হার্ট টাইপের একটা জেস্টার দেখালো। ঠিক আছে, ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। হ্যাঁ, ল্যাকিসিসের মা যদি তার সাথে আসে, সব ধরনের কমপ্লেন করবে মা, এই করে ওই করে, ওরা অত্যাচারে মোবাইল রাখা যায় না, সবসময় এইটা লাগবে ওটা লাগবে, ওখানে যাবে, হ্যান ত্যান, 7-17। কিন্তু মায়ের সাথে আপনি যদি অনেক বেশি কথা বলেন, তাহলে দেখবেন মা তার প্রতি অনেক ভালোবাসা থাকে। এই মা কখনোই, ল্যাকিসিসের মা কখনোই তাকে নেগেটিভলি ক্রিটিসাইজ করবে না। ঠিক আছে, আমি কিন্তু গত কয়েকদিন ধরে আপনাদের খালি কিউরিয়াসই পড়াচ্ছি, কিউরিয়াসই বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের একটা এক শ্রেণীর, আমি এই ক্লাসিফিকেশন বলবো, অনেক শ্রেণীর বাচ্চারা আমাদের কাছে আসে, তার মধ্যে একটা বেশি শ্রেণীর বাচ্চা আসে, সেটা হলো কিউরিয়াস। এই ক্যাটাগরির বাচ্চা আপনারা অনেক বেশি পাবেন।
তারা এসে এই যে যেটা দেখায় চেম্বারে সেদিক ওদিক তাকাবে, হ্যাঁ এটা কেন, কি হলো, এক্স্যাক্টলি জিনিসটা কি, আমি কোথায় এসেছি, আমি এটা এখানে কেন, এই প্লেসটা কি হয়, এটা কেমন জায়গা, এই জিনিসগুলা বেসিক্যালি কিউরিয়াস যারা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো বোঝার ইয়ে করে। তবে আবার একটা জিনিস আপনাদেরকে সতর্কও করে দিচ্ছি, আমি এই কথাগুলো বলতেছি মানে এটাকে আবার পুরা ম্যাথমেটিক্স এর মতন কোনো সূত্র মনে করেন না। হ্যাঁ, এদিক ওদিক তাকালো, আসলো আর আপনি ল্যাকেসিস দিয়ে দিবেন, একটু ইগো দেখাই দিল আপনি সালফার দিয়ে দিবেন, এটা আবার ভাবেন না। আপনাকে কন্টেক্সটটা বুঝতে হবে, বাচ্চা যে এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ সেটার কারণটা কি, হায়ার সমাজ তাকাচ্ছে, হায়ার সমাজ ব্রাইনে কি ছিল নাকি, হায়ার সমাজ তাকাচ্ছে, সেটারও একটা আলাদা কন্টেক্সট আছে, সেই কন্টেক্সটটা, সেই কারণটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো যাক, আমি মাকে জিজ্ঞাসা করলাম যে 1 বছর আগে সে কেমন ছিল, তো মা বলতেছে কোনো সমস্যাই ছিল না, ভালো ছিল, মাঝে মধ্যে একটু করে সমস্যা হতো, ওভারঅল ভালো ছিল, কিন্তু গত 1 মাস থেকে তার প্রবলেম শুরু হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে চায় না, সারাদিন খেতে চায় না, হঠাৎ হঠাৎ করে কান্নাকাটি করে, মানে কান্না শুরু করে দেয়, বাসা থেকে তো পালায় যায়, দরজা খোলা পেলে বাসা থেকে পালায় যায়। তো আমি খুব ভালো করে অবজার্ভ করতেছি বাচ্চাটা, মানে আমাদের কথার দিকে তার কোনো ইয়াই নাই, হ্যাঁ সে কোনো জিজ্ঞাসা করলে কোনো কথা বলতেছে না, খালি এদিক ওদিক তাকাচ্ছে, খালি এদিক ওদিক দেখতেছে। তো মা বলছে যে 1 মাস আগেও তার কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মাস থেকে আবার প্রবলেম শুরু হয়েছে। তার আগের বছরে অবশ্য এরকম একবার হয়েছিল। তো তখন আমরা অনেক ডাক্তার দেখাইছি, বড় বড় ডাক্তার দেখাইছি, মেডিসিনের ডাক্তার দেখাইছি, সাইকিয়াট্রিস্ট দেখাইছি, তার কিছু সমস্যা ছিল, অন্য সমস্যা সেটার জন্য দেখাইছি, ইএনটির ডাক্তার দেখাইছি, কানে তার একটু সমস্যা ছিল, একটা কানে সে কম শোনে, ইনফেকশন হয়ে যায়, সেগুলো দেখাইছি, কিন্তু কোনো রেজাল্ট হয় না, আমাদের ওই ইয়েটা ওইরকমই। তো 1 মাস আগে ভালো ছিল, মানে আপনাকে এখন চিন্তা করতে হবে মা কি বললো 1 মাস আগেও ভালো ছিল, তাহলে 1 মাস আগে কি এমন ঘটনা ঘটলো যে ঘটনার কারণে বাচ্চাটা আবার এরকম হয়ে গেল, এই জিনিসটা আপনাকে কিন্তু, যেহেতু বাচ্চা কথা বলতেছে না, মায়ের কাছ থেকে, অ্যাটেন্ডেন্সের কাছ থেকে আপনাকে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিতে হবে। তো যাক, আমি আবার ট্রাই শুরু করলাম, বাবা তোমার নাম কি, হ্যাঁ, তো মেয়েটা সামনের দিকে, মানে বাচ্চাটা সামনের দিকে ঝুঁকে আসলো, ঝুঁকে এসে আমি মনে করলাম যে বলার জন্য আসছে, ঝুঁকে এসে আমার পিছন দিকে যে আর ঘুরে আবার এরকম করে এইদিকে ইয়ে করতেছে, হ্যাঁ চেয়ারের পেছনের দিকে যাচ্ছে। তো মা বলছে "এই বলো বলো তোমার নাম বলো, এরকম করো না, চুপ চুপ চুপ, স্থির হয়ে বসো, বসো এখানে বসো। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও দরকার নেই, নাম শুনতে হবে না, সমস্যা নাই, ওকে ওর মতন থাকতে দেন। তো মাকে বললাম যে আসলে কি হয়েছিল একটু বলেন তো, এই 1 বছর আগে কি হয়েছিল আর 1 মাস আগে কি হয়েছিল, কেউ কি তাকে কোনো বকা দিয়েছিল, কারোর সাথে কিছু হয়েছে, স্কুলে যে কোনো ঝামেলা হয়েছে, এরকম কিছু। তো মা বলছে যে 1 বছর আগে তার মাথা ঘোরার সমস্যা ছিল, মাথা ঘোরার কথা বলতো। আমি বললাম যে মাথা ঘোরা তো হলো, তার আগে কি হয়েছিল, এমনি এমনি তো শুরু হলো না, তার আগে কোনো অসুখ বিসুখ বা কিছু। তো বলে যে না সেরকম কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক ছিল। মানে ভালো করে দেখেন, কারোর সাথে কোনো ঝামেলা, কেউ বকা দিয়েছে, ভয় দেখাইছে, বা ফিজিক্যালি কোনো আহ নির্যাতনের ইয়ে টিয়ে বা না 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 এরকম কিছু হয়নি। তো আমি দেখলাম যে না, এদিক দিয়ে ঢোকা যাচ্ছে না, তাহলে এবার বলি যে এবার তার আপনার বাচ্চার নেচার সম্পর্কে, তার বিহেভ সম্পর্কে একটু বলেন তো। তো মা বুঝতে পারছে না, মিডিল ক্লাস ফ্যামিলি আসলে এই ল্যাঙ্গুয়েজ গুলো অনেকে বোঝে না, নেচারও বুঝে না, বিহেভ এগুলো বলে, তখন আবার খুলে মেলে বলতে হয়, তখন বললাম যে সে কি কি করে আর কি কি করে না, কি পছন্দ করে কি করে না, হ্যাঁ এগুলো একটু বলেন। তো এই কথাগুলো যখন আমি বলতেছিলাম মাকে একটু ইয়ে করে, তখন দেখি বাচ্চা খুব কটমট কটমট করে আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ রাগ নিয়ে তাকাচ্ছে। তো মাকে বললাম যে, মা বলছে যে ডাক্তার সাহেব সে আগে সবকিছুতে খুব ভালো ছিল, সবকিছু তার আহ, ঠিকঠাক ছিল, খুব মাস্তি টাস্তি করতো, এনজয় করতো, আনন্দ, হাসি খুশি থাকতো, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে যখন এই প্যানিক অ্যাটাকটা আসে, মানে এটা ডাক্তার বলে দিছে, এই সাইকিয়াট্রিস্ট, যে প্যানিক অ্যাটাক, এই প্যানিক অ্যাটাক যখন আসে তখন তার মাথা ঘুরে পড়ে যায়, সে ফিট হয়ে যায়, হ্যাঁ, তারপরে সে কান্না শুরু করে দেয়, কখন এখন কাঁদে, এখন ইয়ে হয়, আবার হাসে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে খুব কাঁদতেছে, আবার হঠাৎ করে খুব হাসতেছে।
খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর যদি দরজা খোলা পাই আর চান্স পেলে একদম বাসা থেকে পালায়। তবে বাকি সময় সে ভালো থাকে। যখন এই প্যানিক অ্যাটাকটা হয় তখন এই সমস্যাটা হয়। তো এই মা যখন এই কথাগুলো বলতেছে, বলতে বলতে একদম পুরা বাচ্চা ডেমোস্ট্রেট, বড় মেয়ে, বড় বাচ্চা 14 করে কান্না শুরু করে দিল। এই বাবা কি হলো কি হলো, কারণ আমি তদন্ত খেয়ে গেছি ওর কান্না শুনে। এবার আমি যেই বললাম এই বাবা কি হলো হলো, এবার সে এই মেয়ে আমাকে দেখেন ভালো করে, মানে আগে তো কান্নার শব্দ হচ্ছিল, এবার কিন্তু কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। তো দেখেন এইটুক জায়গা থেকে কি কোনো মেডিসিনের কথা মনে পড়ে গত 3-4 দিনের আলোচনায়? কুইক হেল্প করেন, সময় বেশি ইয়ে করতে চাই না। কোনো মেডিসিনের কথা মনে পড়ে? বিলেডনের কথা মনে মনে পড়ে স্যার। থ্যাংক ইউ কি বললেন বেলেডোনার কথা? হ্যাঁ শহীদুল ভাই, ডক্টর শহীদুল, কোন জায়গা থেকে বললেন? এই কান্না এই হাসি, তাই না? নাও সিক, জি নাও স্যার, জি নাও স্যার, জি। সিক। হ্যাঁ আপনি ভুলে যাচ্ছেন কেন, তাহলে তো হবে না। নাও সিক, নাও ওয়েল, এই হাসি এই কান্না, এই ভালো এই অসুস্থ। তো এই মেয়েটাকে কি আমরা বেলেডোনা দিতে পারি? এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এই বাচ্চাটাকে আমরা কি বেলেডোনা দিতে পারি কিনা। বেলেডোনা কি এরকম করতে পারে? বেলেডোনা কি এরকম করতে পারে যে এত রাগ নিয়ে কটমট কটমট করে আমার দিকে তাকালো, এত রাগ নিয়ে কি তাকাতে পারে? আমাদেরকে কিন্তু কন্টেস্টটা বুঝতে হবে। না স্যার, বেলোডোনার রাগ কম থাকে এবং সবসময় লাইট থাকে। আমাদের কন্টেস্টটা বুঝতে হবে। এরা হয় কি হালকা ফুলকা মেজাজে, হ্যাঁ অত ইয়া নাই, লাইট, যেটা বললেন। যদি এরকম কিছু পাইতাম তাহলে আমরা কিন্তু বেলেডোনার কথা ভাবতে পারতাম। যদিও নাও নাও সিক নাও ওয়েল এর কিন্তু একটা প্রেজেন্টেশন এই বাচ্চাটা দিল, এটাও কিন্তু দিল, এই যে হাসি এই কান্না মাও বলতেছে, সেই ইয়েটা কিন্তু আমরা দেখলাম। কিন্তু তারপরেও কিন্তু আমরা মনটা, মানে আমাদের যে অ্যানালাইসিস পাওয়ার সেটা কিন্তু হলো না। বেলেডোনা কি লাইট, কথার মাঝখানে সে কেন কান্না করছে এটা আমাদের ভাবতে হবে। একটু আগে হাসছিল, ঠিক আছে। তো কোনো পেশেন্টকে দেখার সময় হয় কি প্রত্যেক ডাক্তারের মধ্যে যারা একটু একটু চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে এক ধরনের ফিলিংস চলে আসে, সেই ফিলিংসটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। একটা বাচ্চা ঢুকতে আপনার কাছে মনে হয় যে এটা ইগনেশিয়া ঢুকে পড়লো, এটা স্টামোনিয়াম ঢুকে পড়লো, অ্যাটিটিউড দেখেই মনে হয়, ঠিক আছে। তো ওই যে একটা ফিল চলে আসে সেটাকে কিন্তু আমরা ফেলে দিতে পারবো না। একটু আগে মেয়েটার যে অ্যাটিটিউড, যে হঠাৎ করে কান্না করে উঠলো, হ্যাঁ এই কান্না দেখে তো আমি তো নিজের মতো ঘাবড়াই গেলাম যে কি কি টাইপের অ্যাটিটিউড আবার এটা হলো, ভালোই তো ছিল, হাসতেছিল তো। তো এই এতটুকু দিয়েই কিন্তু বেলেডোনা বাদ দেওয়া যায়। বেলেডোনা মানে বেলেডোনা নিয়ে আপনাদের এরকম ভয় হবে না। হ্যাঁ সে যতই কিউরিয়াস হোক, সে যতই হাসির পরে কান্না করুক না কেন, লিস্ট আপনি ভয় পাবেন না। তো বেলোডোনা কিউরিয়াস নেই ভাই, হ্যাঁ বেলোডোনা কিউরিয়াস নেই। লাইট আছে, বেলেডোনা তো লিস্ট হবে না। হ্যাঁ লাইট আছে। আক্তার ভাই কিছু বলছিলেন নাকি, হাত তোলা আছে যে? আচ্ছা, তো মূল বিষয়টা হলো কি আপনাদের যে ফিলটা থাকবে সেটা কিন্তু রেখে দিবেন আপনার মাথার মধ্যে, কেস টেকিং চলতে থাকবে, ওটা ওটা ফেলার দরকার নাই। তো যাক, আমি তার মা মানে তার মা হচ্ছে কি বলতেছিল যে প্রথমেই যে লাখ লাখ টাকা খরচ করছি, বললো না যে আমি ডাক্তারের কাছে যেতে যেতে আমরা পেরেশান হয়ে পড়ছি, তারপরে যখন কাজ হলো না তখন গেলাম হচ্ছে উপরি দোষ মনে করে হুজুরের কাছে, ঠিক আছে। মানে এই যে অসংলগ্ন আচরণ, কাঁদতেছে, চিৎকার করতেছে, হাসতেছে, তো এই কারণে তাদের কাছে মনে হলো জিনপুরির আসর, মৌলানার কাছে গেল, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটার সাথে একটা কানেক্টেড করতে হবে। হ্যাঁ এইরকম ভাবে যদি আমরা কানেক্টেড করি তাহলে না আমরা টোটালিটি পাবো। আমাদের কিন্তু 3 ঘন্টা ধরে কেস টেকিং করতে হবে না। হ্যাঁ 3 ঘন্টা ধরে আপনার মানে মাথার ঘাম পায়ে ফেলার দরকার নাই, সবকিছুকে নিয়ে
আপনাকে যে একটা কিছু দাঁড় করায় টোটালিটি করতে হয়, এমনটা কিন্তু কোথাও বলা নাই। আপনি যদি এরকম করে থাকেন তাহলে আপনার জন্য কি রুব্রিক প্রযোজ্য হবে সিয়াম? আমি 3 ঘন্টা ধরে কেস টেকিং করলাম, দেখুন রেজাল্ট নাই, কি হবে বাড়ি ভাই? স্যার ডিসপেয়ার। না, Temerity. ডিজি ফ্রুটলেস। Temerity. না না, ডিজি ফ্রুটলেস। ফ্রুটলেস ডিজি ফ্রুটলেস। না, এটা জাস্ট একটু যোগ করলাম। আপনাকে এফিশিয়েন্ট হতে হবে, আপনাকে 10 মিনিটের মধ্যেই পারতে হবে। দরকার নাই আপনার 30 মিনিট গল্প করার দরকার নাই, আপনাকে 10 মিনিটের মধ্যে যা পারবেন 10 মিনিটেই হবে। প্রথম অবজারভেশন দেখতে পারলেই আপনার হয়ে যাবে, 3 ঘন্টা সময় নষ্ট করতে হবে না। আপনাকে পেশেন্টের কোরটা খুঁজে বাইর করতে হবে। কোর কি? কোর হচ্ছে ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজটা কোথায় পাবেন? ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সে যেটা প্রেজেন্ট করছে সেটাই হলো ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট রোগকে ভালো করা না, আমাদের টার্গেট হচ্ছে ওই ভাইটাল ফোর্সকে রিস্টোর করা। আপনাকে এটাই করতে হবে, ওই ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজটা আপনাকে বুঝতে হবে। তো মা বলছে সে খাওয়া দাওয়া ভালোই করতো, কিন্তু হঠাৎ একদিন খাওয়া দাওয়ার পরে এরকম শুরু হয়ে গেল। তো আমি দেখলাম যে আরো একটু জানা দরকার। আমি মাকে বললাম, মেয়েটার মাকে বললাম যে আরো একটু কিছু বলেন তো তার বিভিন্ন বিষয় নিয়ে, অ্যাটিটিউড নিয়ে। মানে ওরা আমার প্রশ্ন বুঝতে পারছে না, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। কি বলতে হয়, আমি কি চাচ্ছি সেটা গার্জেনরা বলতে পারে না, তখন আপনাকে খুঁটলায় খুঁটলায় জিজ্ঞাসা করতে হয়। তো বলতেছে যে বাচ্চা আসলে পড়ালেখায় খুবই দুর্বল, পড়তেও চায় না, আর এক্সামের পরীক্ষার সময় আসলে সে একদম প্যানিক হয়ে যায়, তখন বেশি অসুস্থ হয়ে পড়ে। দেখেন তথ্য দিয়ে দিল, এক্সামের সময় আসলে প্যানিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা কি বুঝবো? এক্সামের সময় অসুস্থ হয়ে যায়, এই আমরা একটা সেট করেছিলাম, 2-4টা তো মেডিসিন বলেছিলাম তখন, তাই না? এক্সামের সময় অসুস্থ হয়েছে সাইলেসিয়া স্যার। সাইলেসিয়া, তারপরে থুজা, প্যানাকার্ডিয়াম। না ইথুজা, সরি ইথুজা, অ্যানাকার্ডিয়াম। হ্যাঁ, এটা তো আমাদের ক্লাসিক্যাল মেডিসিন, অ্যানাকার্ডিয়াম, আর্জেন্টাম নাইটিকাম, জেলসিনিয়াম, তাই না? আরো অনেক মেডিসিন আছে। তাহলে এগুলোর কি একটা দিয়ে দিব? এটা কি আর্জেন্টাম নাইটিকাম আমি আপনাদেরকে কখনো পড়াইনি, আমি আর্জেন্টাম নাইটিকাম পড়াবো। আর্জেন্টাম নাইটিকাম, জেলসিমিয়ামের প্রেজেন্টেশন কি এরকম? জেলসিমিয়াম তো আমি মনে হয় 2-একটা কেস আলোচনা করেছিলাম। তো আমাদের তাদের পার্সোনালিটি জানতে হয়, মেডিসিন গুলোর পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বিহেভিয়ারাল জানা উচিত। তাহলে আমরা কিন্তু এগুলাকে চুরিতেই আমরা কিন্তু যে কোনো মেডিসিনের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, এই দেখেন মেয়েটা আসে প্রথমে কি বজ্র মুষ্টি করে আমাকে সিগন্যাল দিল, তাই না? এরকম দিল তো আমি দেখালাম আপনাদেরকে। এই যে বজ্র মুষ্টি করে সিগন্যাল দেওয়া মানে আমাকে মারবে এরকম একটা ভাব, এটা আমি যদি জেলসিমিয়ামের কথা চিন্তা করি, জেলসিমিয়াম কি এরকম করতে পারে? জেলসিমিয়াম কিন্তু এরকম হতে পারে না। জেলসিমিয়াম হচ্ছে একদম হালকা ফুলকা ব্যক্তি। জেলসিমিয়াম আপনাদেরকে ভালো করে পড়াবো, জেলসিমিয়ামের অনেক বিষয় আছে। আমরা প্রিভিয়াসলি ওই যে মাসল পাওয়ার অবিদে যে জিনিসটা শিখেছি সেটার সাথে কিছুটা ইয়ে আছে, ভাবটা বোঝার আছে। তো এরা কি, এরা জেলসিমিয়াম খুব লাইট, খুব ভীত ব্যক্তি, অন্যের উপর ডিপেন্ডেন্ট, সে হেল্ড হতে চায়, কেউ তাকে কোম্পানি দিক। হ্যাঁ, এরাও কিন্তু লাইটের মধ্যে আছে, ঝুট ঝামেলা থেকে কেউ তাদেরকে বের করে নিয়ে আসুক। তো এরকম একটা পার্সন যে ভীতু, সে আপনাকে ভয় দেখাবে, সে আপনাকে মারবে, আমরা কিন্তু এইভাবে ডিফারেন্সিয়েট করব। তার অত শক্তি তো নাই। পায়খানা আমরা যেটা কমন নিয়ে দেখি, যে কোনো পায়খানা চাচ্ছে আইটেল ধরে আছে এরকম, তাই না? করি জেলসিমিয়ামের আমরা, তাই না? তার মানে ওর নিজেরই ইয়া নাই, নিজের উপর কনফিডেন্স নাই, আর সে এসে আপনাকে মারবে, জেলসিমিয়ামও হবে না। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি। মা কি বলছে যে এক্সামের সময় এরকম প্রবলেম হয়, এক্সামের সময় সে এতটাই প্যানিক হয়ে যাচ্ছে যে কি করছে, পুরা এনভায়রনমেন্টকে কষ্টে ফেলে দিচ্ছে। তার এনভায়রনমেন্ট মানে তার বাবা মা চাচা চাচি আরো যারা আছে তারা প্যানিক হয়ে যাচ্ছে। সে নিজেও তো প্যানিক, এমন প্যানিক ক্রিয়েট করছে, সে নিজে প্যানিক না, তার প্যানিক অ্যাটাক সাইকিয়াট্রিস্ট বলে দিয়েছে, কিন্তু সে এতটাই প্যানিক করে ফেলছে,
পুরা আইপিআর এনভায়রনমেন্ট কে পুরা প্যানিক বানাই দিচ্ছে। খুব সিম্পল। হ্যাঁ, আমরা যদি কোর জায়গাটা জানি, এটাই হলো ট্যারেন্টুলা। ট্যারেন্টুলার কোডটাই হচ্ছে এরকম। ট্যারেন্টুলা আমি বেশ কিছু বাচ্চাকে দিয়েছি, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। আমি একটা পেশেন্টকে দিয়েছিলাম, তার দাঁত উঠতো না। আমার ফরেস্ট ট্রেনিং সেন্টার, আমার স্টুডেন্ট, হ্যাঁ, ফরেস্ট অফিসার। তো সে আমাকে ফোন দিয়ে বলছে যে, স্যার, এলোপ্যাথি ডাক্তাররা তো বলছিল যে দাঁত এরা উঠবে না, ওর একটা দুটা, অথচ উঠে গেছে ট্যারেন্টুলা। হ্যাঁ, ওই কেসও আমি শেয়ার করবো, অদ্ভুত। তো যাক, এই বাচ্চার কেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সিয়াম যদি রেপার্টরি থাকে, আচ্ছা দরকার নাই, টাইম নেই, আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে রুব্রিক্সের কথা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে থ্রেটেনিং। সেটা হচ্ছে থ্রেটেনিং, ঠিক আছে? থ্রেটেনিং, থ্রেটেনিংটা কি? থ্রেটেনিংটা হলো থ্রেট করা। থ্রেট করা থেকে আসছে। থ্রেট করা মানে কি? আমরা বড়দের ক্ষেত্রে কি বুঝি থ্রেট? এই তোকে দেখে নিব, তোকে তুলে দিব, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তাই না? আর এই বাচ্চার থ্রেটটা কি? হাত দিয়ে তোকে ফাটাই দিব। এই অঙ্গভঙ্গিটা হচ্ছে থ্রেটেনিং, ঠিক আছে? থ্রেটেনিং, থ্রেটেনিং হলো যে আমার কথার অবাধ্য হওয়া যাবে না, আমি যেটা বলছি সেটা, এটাই হলো তার থ্রেটিং। এই বাচ্চার থ্রেটেনিং আর কি, থ্রেট। সেই স্টাডিটা অনেক উইক। যখন পরীক্ষা সামনে আসবে, সবাই করে কি? সারভাইভ করার চেষ্টা করে বিপদ থেকে। তো এই বাচ্চা উইক, সে তো পরীক্ষা দিলে পারবে না। সে কি করছে? পরীক্ষা থেকে বাঁচার জন্য পালানোর পথ খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে? আমরাও যেরকম যদি কোনো ঝামেলায় পড়ি, আমরাও তো চেষ্টা করবো এখান থেকে কি করে এসকেপ করা যায়। কিন্তু ট্যালেন্টুলা হচ্ছে থ্রেট করে। তার ট্যালেন্টুলার সার্ভাইভাল মেকানিজমটা কি? কিভাবে এখান থেকে সার্ভাইভ করে? এর সার্ভাইভাল মেকানিজম হচ্ছে ফ্রিনিং সেক টু। ফ্রিনিং সেক টু, ফ্রিনিং সেক সিক। ফ্রিনিং, ফ্রিনিং মানে কি? নাটক করা, না ড্রামা করা, ফেন করা। প্রবলেম হয়তো আছে, কিছু আছে, একবারে যে নাই সেটা বলবো না। ধরেন শরীরে ব্যথা আছে, খাবার রুচি ওরকম হয় না, কানের প্রবলেম আছে, হয়তো প্রবলেম গুলা 10%, 15% বা 20%, কিন্তু সে প্রেজেন্ট করতেছে 70, 80, 90%। এটাই ট্যারেন্টুলার স্বভাব, এটাই ট্যারেন্টুলার সার্ভাইভাল মেকানিজম। এরা এনিম্যাল কিংডমের মেডিসিন, ঠিক আছে? এনিম্যাল কিংডম নিয়ে আমাদের ডিটেলস না পড়লেও চলবে, না জানলেও চলবে। এটা আমাদের আসলে যারা টিচিং প্রফেশন আছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের প্রেসক্রিপশনের জন্য আমাদের প্রয়োজন নাই। তো টেরেন্টুলা এইভাবেই তার আইপিআর কে, তার আশেপাশে যারা আছে এনভায়রনমেন্ট কে থ্রেট করে। এত থ্রেট করে যে ফ্যামিলি পর্যন্ত ভয় পেয়ে যায়, কোথায় নিয়ে যাবো, ফ্যামিলি ব্যতিগ্রস্ত হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোথায় গেলে কি হবে, স্পেশালিস্টের কাছে নিয়ে যাব, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, হসপিটালে অ্যাডমিট করব, এই সিরাজগঞ্জে নিয়ে যাব, ঢাকায় নিয়ে যাব, দিল্লিতে নিয়ে যাব, একবার প্যানিকের মধ্যে থাকে। নাহলে হুজুরের কাছে নিয়ে যাব। তো এই ধরনের প্যানিক সে তৈরি করে ফেলে, সব লোক যেন সেন্স হারায় ফেলে। হ্যাঁ, সবার মানে লাখ লাখ টাকা খরচ করবে, লাখ লাখ টাকা, আমি বারবার মানে বলতেছি, ভালো করে শুনেন, লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু এই এত ডাক্তার দেখালো, কেউ কিন্তু কারণ বুঝতে পারেনি। হ্যাঁ, মা বলতেছিল যে এমআরআই করেছি, সিটি স্ক্যান, সব নরমাল, কোথাও কোনো প্রবলেম নাই। তার প্রেজেন্টেশন এরকম থাকেন, আমাকেই ভয় পাওয়া দিচ্ছে। ফিজিশিয়ান কি ট্যারেন্টুলা আপনার চেম্বারে যে আপনাকেই ভয় পাওয়াই দিবে, এমন একটা ট্রেনিং করে ফেলবে, আপনি ভয় পেয়ে যাবেন, ঠিক আছে? সে কি করলো? যে থ্রেট করলো, তাই না? ভয় দেখালো যে আমি ক্লিনিকে আসতে চাচ্ছিলাম না, আপনার কাছে আসতে চাচ্ছিলাম না, আমার সলিউশনের দরকার নাই, কিন্তু হয়তো মা বকাঝকা করে বা টেনে টেনে নিয়ে আসছে। তো ট্রেনিং নিয়ে, এই থ্রেটেনিং নিয়ে আমাদের এক গাদা রুব্রিক্স আমরা যদি ইয়েতে দেখি, রেপার্টরিতে দেখি, আমরা কিন্তু পাই
যেমন আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু রুব্রিক: ইনসেনিটি, থ্রেটেনিং, ডিস্ট্রাকশন এন্ড ডেথ, তারপর থ্রেটেনিং ডিস্ট্রয় টু, একটা করে মেডিসিন ট্যারেন্টুলা খুব ইম্পর্টেন্ট। সুযোগ হলে কখনো এগুলা নিয়ে আলোচনা করা যাবে। থ্রেটেনিং কিলিং টু। আরেকটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ইয়ে আছে, এটা হলো খুব কার্নিং জায়গার মতো। হ্যাঁ, এগুলোও কিন্তু সার্ভাইভাল মেকানিজম, কি করে সার্ভাইভ করা যায়, কি করে বাঁচা যায়, কি করে পালানো যায়, সেই মেকানিজম। এই বাচ্চা এদিক ওদিক দেখছে, এই দেখছে ওইদিকে দেখছে, এই ট্যালেন্টগুলা কেন দেখে? আমাদের কিন্তু খুব সুন্দর একটা রুব্রিক আছে, লুকিং ডাইরেকশন ইন অল হিস্টেরিয়া টু অবজার্ভ দ্য ইফোর্ট অফ হার অ্যাকশন অন আদার ইন। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, এদিক ওদিকে দেখতেছে, সে বোঝার চেষ্টা। আমি এগুলো ব্যাখ্যা দিব আজকে, মনে হবে কিনা আমি এগুলো আবার আলোচনা করব। তারা এদিক ওদিক দেখে, তারা বোঝার চেষ্টা করে যে আমি যে ইয়ে করতেছি, ফিজিশিয়ান বা আমার অ্যাটেন্ডেন্ট বা রিলেটিভ, তারা আমাকে কিভাবে বোঝার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা খুব ডিস্ট্রাকটিভ। আমাদের কার্নিং তো বললাম, ডিস্ট্রাকটিভনেস কার্নিং একটা আরেকটা রুব্রিক্স আছে ট্যালেন্টুলার মধ্যে। এরা এনভায়রনমেন্টকে ম্যানিপুলেট করে ধূর্ততার সাথে। ম্যানিপুলেটিভের মধ্যেও আমরা কিন্তু ট্যালেন্টুলাকে পাই, ম্যানিপুলেটিভ। হ্যাঁ, তো যাই হোক, আলোচনা করলে আরো অনেক করা যায়। তো একটা বিষয় একটু বলে রাখতে চাই, এটা ট্যালেন্টুলার ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি এই জিনিসটাকে পাবেন। এটা একটা টিপস, গুরু টিপস, এটা আপনারা মনে রাখবেন, এটা কাজে লাগবে। এই পর্যন্ত আমি যতগুলা কেস টেকিং পড়েছি, আমি নিজে যতগুলা দেখেছি, আমি বিভিন্ন সেমিনারে যতগুলা প্রেজেন্টেশন দেখেছি বা সিনিয়রদের কাছ থেকে শুনেছি, বেশিরভাগের ইয়ে করে আমি একটা জিস্ট আমি আপনাদেরকে বলতেছি। সবার এই একই কথা, এই পেশেন্ট গুলা যখন আপনার চেম্বারে আসবে, তার প্যারেন্টসদের সাথে বলবে, ডাক্তার সাহেব আমরা ধরতেই পারছি না যে তার কি হয়েছে, এই কথাটা বলবে। এতগুলা টেস্ট করেছি, কিন্তু তার কি হয়েছে, তার প্যাথোলজিটা কি, তার রোগটা কি, এটা ধরা যাচ্ছে না, এই কথাটা বলবে। এই টিপসটা আপনারা মাথায় রাখবেন, কারণ এতে এত বেশি ড্রামা থাকে, এত বেশি ট্রেনিং থাকে। ঠিক আছে, এত বেশি ট্রেনিং থাকে, এই জন্য ও তো ট্রেনিং করছে, ওকে আপনি টেস্ট করে কি পাবেন? আপনি কিন্তু, হ্যাঁ ডক্টর নজরুল বলেন প্লিজ। আরেকবার একটু রিপিট করুন। এইটার হচ্ছে টিপস। এক গাদা রিপোর্ট নিয়ে আসছে, এক গাদা রিপোর্টে কোনো ডাক্তারি কনক্লুশনে আসতে পারেন তার আসলে রোগটা কি। এটা হলো আপনাকে ট্যারেন্টুলা ভাবতে শেখাবে। ধরেন যে কথার কথা এমন টেস্ট যেটার নাম আপনি শুনেননি, কিন্তু তার কোনো রোগ নেই। কোনো ডাক্তারের কাছে গেছে, এই মহিলা কি বললো যে লাখ লাখ টাকা খরচ করে ফেলেছি, রোগ ধরতে পারেনি। কেন ধরতে পারেনি? কারণ সে ট্রেনিং করে। আমরা জানি ট্রেনিং কে করে, পালসিটিলা। পালসিটিলা সবচেয়ে বড় ট্রেনিং এ, কিন্তু এই ট্যালেন্টুলার ফিলিং হলো হিস্টেরিয়া নিয়ে সে ফিলিং করতেছে এবং দেখতেছে যে আমার আগের রুব্রিক্সটা দেখেন। এই রুব্রিক্সটা নিয়ে আমি পরে আলোচনা করবো, আজকে অত বেশি আলোচনা করা যাচ্ছে না। তো গাদা গাদা রিপোর্ট নিয়ে আসছে, ডাক্তারও বুঝতে পারতেছে না, কিছুই বুঝতে পারতেছে না। হ্যাঁ, সে এত কিছু করবেন ট্রেনিং করে, তার পুরা এনভায়রনমেন্টকে, তার পুরা পরিবারকে, তার পুরা অ্যাটেন্ডেন্স সবাইকে একদম পেরেশান করে ফেলতেছে। এটাই হলো ট্যালেন্টুলা। বেশিরভাগ ক্ষেত্রে ট্যালেন্টুলা এরকমই হয়, নাটকবাজ, ড্রামা করে, কোনো একটা জিনিসকে এমন বড় করে দেখাবে, এমন ইয়ে করে দেখবে, এটাই তার প্রেজেন্টেশন। ঠিক আছে, আমরা পালসিটিলারও ট্রেনিং দেখেছি। হ্যাঁ, তো যাক, আমরা পরবর্তীতে ট্রেনিং ট্রেনিং নিয়ে আবার আলোচনা করব। আজকে অনেক বেশি আলোচনা হয়ে গেছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল যদি ক্লাস আমি লিখে দেবো, আর না হলে
আসলে খুবই ঠান্ডা তো, আমার নিজেরই এনার্জি থাকে না। তো পরে আবার আলোচনা হবে। কেমন কি লাগলো আপনারা লিখেন, আপনারা অ্যাক্টিভ থাকলে আমারই ভালো লাগে। হ্যাঁ, আপনারা রিভিউ অবশ্যই লিখবেন আর ভিডিওগুলো দেখে নেবেন খুব দ্রুত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।